নমস্কার। আবারও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের আদি রূপকার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম ভারতীয় যিনি ইংরাজি ভাষায় উপন্যাস রচনা করেন। উপন্যাসটি হল রাজমোহনস ওয়াইফ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা ভাষায় রচনা করেছিলেন রাজমোহনের বউ। রাজমোহনস ওয়াইফ ও রাজমোহনের বউ দুটিরই বিষয়বস্তু একই এবং চরিত্রগুলিও সম্পূর্ণ এক। তবে রাজমোহনস ওয়াইফ উপন্যাসটি লেখক 21টি অধ্যায় রচনা করেছেন এবং রাজমোহনের বউ রচনাটি 15টি অধ্যায়ে তিনি সমাপ্ত করেছেন। আজকে আমি রাজমোহনের বউ রচনাটি আপনাদের পাঠ করে শোনাব। যে বইটি থেকে পাঠ করব সেটির প্রকাশক শ্রী শ্যামাপদ সরকার। শুরু করার আগে বলি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রাজমোহনের বউ। 1। রাধাগঞ্জ গ্রামটি মধুমতি নদীর তীরে অবস্থিত। গ্রামের মেঠো পথ ধরে কলসি কাঁখে যুবতীটি এগিয়ে চলেছে। পথে পড়ল এক প্রতিবেশীর গৃহ। পরিচ্ছন্নতার মাধুর্যে ভরা সেই গৃহ। দারিদ্র্যের চিহ্ন নেই কোথাও। বাঁশের বেড়া ঠেলে ওই গৃহে প্রবেশ করল সেই তরুণী। দাওয়ায় বসেছিল এক 18 বছরের তরুণী, 4 ধার সেলাইয়ের সরঞ্জাম নিয়ে। পাশেই একটি শিশু এক দুয়াত কালি উল্টে ফেলে দিয়ে কোনো একটা গুণপনার সাক্ষ্য রাখতে ব্যস্ত। কাঁখের কলসি মাটিতে রেখে শুভ সম্ভাষণ করে কাছে এসে দাঁড়ালো সেই রমণী। হাতের সেলাইয়ের উপর সূচের একটা ফোঁড় দিতে দিতেই সহাস্য অভ্যর্থনা করল ওই যুবতী। এসো 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 কনকদি, আমার কি ভাগ্যি যে তুমি এসেছো। ভাগ্যি হবে না কেন ভাই? কার মুখ দেখে আজ উঠেছিলে তা দেখতে হবে তো। কার মুখ দেখে আবার উঠলাম? কার আবার? যার মুখ দেখে রোজ রোজ ঘুম ভাঙে। তার কৌতুকের হাসি ঝিলিক দিয়ে গেল কনকের মুখে, কিন্তু এই কৌতুকে যোগ দিতে পারল না তরুণীটি। তার মুখ থেকে খুশির আলো নিবে গেল যেন। কনক বুঝতে পারল পরিহাস করতে গিয়ে প্রতিপক্ষের অন্তরে আঘাত দিয়ে ফেলেছে সে। কনক তাই লজ্জিত হয়ে চুপ করে থাকলো। অন্য প্রসঙ্গ টেনে আনলো সে। কই, বেলা যে পড়ে এলো, জল আনতে যাবি নে? তরুণীটিকে তাগিদা দিল কনক, কিন্তু জল আনবার প্রস্তাবে মোটেই উৎসাহিত হলো না ওই তরুণী। সে যেন ভয়ে ভীত হয়ে উঠল। বলল, ও বাবা, নদীতে কুমির আছে, গেলে কামড়ে দেবে। না লো না, সে ভয় নেই। কুমিরগুলো অত হ্যাংলা নয়। পরস্ত্রীর ওপর লোভ করে না ওরা। বাঁকা চোখে তরুণীটির দিকে চেয়ে খিলখিল করে হেসে উঠল কনক। তারপর বলল, না, মিছে কথা নয়, বেলা বয়ে যাচ্ছে, জল আনতে যাবি তো চল। তরুণীটি ঈষৎ বিষণ্ণ মুখে বলল, তুই তো জানিস কনকদি, আমি জল আনতে যাই না কোনো দিন। কেন? আমার স্বামী ওসব পছন্দ করেন না। ঠোঁট বাঁকালে কনক। তবে তোদের জল কে এনে দেয় শুনি? তোদের ঝি চাকর আছে কগন্ডা বলতো? নাই থাকুক, কিন্তু আমার স্বামী আমায় বারণ করেছেন, তার কথা ঠেলতে পারি নে। ও খুব যে প্রতিভক্তি! আহা, কি সতীসাধ্যী মেয়ে! একটা স্বামী তোর, তার কথাতেই উঠিস বসিস তুই। আমার যদি 20টা থাকতো তবে তো তাদের কথা শুনতাম না লো। ও মা, বলো কি? তোমায় বুঝি একটাতে সুখ হয় না? আরও ডজন 2 হলে মোটামুটি পুষিয়ে নিতে পারো। তা নয় তো কি, পথে ঘাটে হা হিল্লে হয়ে দাঁড়িয়ে থাকে কত নাগর। তাদের যদি রূপের ছটায় না মজাতে পারি, তবে আর কামিনী হয়ে জন্ম নিলুম কেন? চল। তরুণীটি এবার উঠে দাঁড়ালো। কনকের অনুরোধ সে এড়াতে পারল না। ছোট্ট একটা কলসি তুলে নিল সে। দ্বিধাগ্রস্ত পদক্ষেপে বাইরে বেরিয়ে এলো। হঠাৎ থমকে দাঁড়ালো। বলল, ওর অমতে যাচ্ছি, পাপ হবে না তো? হ্যাঁ, খুব পাপ হবে। চোখ দুটো বড় বড় করে উপহাসের সুরে বলল কনক। 3 রাত্রি নরকবাস করতে হবে, জানিস না? বলেই খিলখিল করে হেসে উঠল কনক। তারপর জোর করে ওকে টেনে নিয়ে চলল মধুমতির তীরে। সন্ধ্যার কিছু পূর্বে জল নিয়ে ফিরে এলো সেই তরুণী
আর কনক। তরুণীটি মনে মনে অনুতপ্ত স্বামীর কথাই ভাবছিল। স্বামী জানতে পারলে নিশ্চয়ই তিনি অসন্তুষ্ট হবেন। কেন এমন করে ওর অগোচরে জল আনতে গেল সে? অন্যায় হয়েছে এটা। ভাবতে ভাবতে এমনি এগিয়ে চলছিল ওরা। পথে পড়ল অতি মনোরম একটি উদ্যান। উদ্যানে বিচিত্র পুষ্পের সমারোহ। ঠিক মাঝখানে একটি স্বচ্ছ পুষ্করিণী, পাশেই অট্টালিকা। তার বৈঠকখানায় দুজন যুবক পরস্পরের সাথে আলাপরত। একজনের বয়স 30-এর ঊর্ধ্বে, রং কালো, সুগঠিত দেহ, পরনে ধুতি কামিজ ও মাথায় পাগড়ি বাঁধা, গলায় হেলেহার। অন্যজনের বয়স 22-23, সুদর্শন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটি অপরজনকে সম্বোধন করে বলল, দেখো মাধব, তোমার ওই কলকাতাপনাকে কিন্তু আমি সহ্য করতে পারি না দু চক্ষে। কলকাতাপনা আবার কি জিনিস মথুরদা? মানে তোমার ওই কলকাতার উপর টানটাকে। মাধব বলল, কেন, কলকাতাকে আমি ভালোবাসি, সেটা আবার অন্যায় কি হলো? কেন, কলকাতায় আমি বাস করেছি বহুদিন, তাছাড়া আমার কাজও রয়েছে ওখানে, টান হবে না? থামো হে থামো, কলকাতায় তোমার কি কাজ সে আমার জানা আছে। রেশ, মদ আর বারাঙ্গনা, এই তো কাজ। মাধব কি একটা উত্তর দিতে গিয়ে থেমে গেল, কিন্তু ওর দৃষ্টিটা হঠাৎ পথের দিকে আকৃষ্ট হলো। ওই পথ দিয়েই কনক তার সঙ্গিনীকে নিয়ে বাড়ি ফিরছিল। মাধব সেই দিকেই হাঁ করে চেয়ে আছে রেখে মথুর বলল, ওই ছুরিটাকে অমন করে দেখছো কি হে? কনককে কি তুমি চেনো না? কিন্তু শুধু কনক নয়, কনকের সাথে আরেকটি অল্প বয়স্কা তরুণী রয়েছে। ঘোমটা দেওয়া রয়েছে বলে মুখটা ঠিক দেখতে পারছে না সে, কিন্তু ওই কাপড় ঢাকা দেহের যেটুকু কান্তি বেরিয়ে আসছে সেইটুকুর দিকেই মথুর আর মাধব লোলুপ দৃষ্টিতে চেয়ে থাকলো। ঠিক এমনি সময় বাতাসের উন্মত্ততায় ক্ষণিকের জন্য হলেও মুখের অবগুণ্ঠন গেল খুলে, কিন্তু তড়িৎ গতিতে আবার ঘোমটা টেনে দিল সেই তরুণী। মুগ্ধ হয়ে গেল মথুর, বলল, ওই যে মেয়েটি, ও কে বলো তো? গম্ভীর হয়ে গেল মাধব, উত্তর করল, আমার শ্যালী। তোমার শ্যালী? তার মানে রাজমোহনের বউ? হ্যাঁ, উত্তর করল মাধব। মথুর তখনও তাকিয়েছিল সেই তরুণীটির দিকে। তন্ময় হয়ে বললে, বাহ বাহ, খুব সুন্দর বউ, তোর বরাত ভালো। মাধব কোনো কথা না বলে চুপ করে থাকল। মথুর আবার বলল, কিন্তু রাজমোহনের ঘরে এমন বউ মানায় না। তা তুমি যাই বলো মাধব। কেন? তা নয় তো কি, দানব প্রকৃতির ওই রাজমোহন, তার ঘরে এমন দেবী প্রতিমা সম বউ। সহানুভূতিতে কণ্ঠস্বর গাঢ় করে তোলে মথুর, বলে, বউটাকে নিশ্চয়ই খুব নির্যাতন করে ও। তা হয়তো মিথ্যে নয়, মাধব উত্তর দিল। করলেও এখন আর করবে না, জেনে রেখো। মেয়ে মানুষের মন, বুঝলে কি না, স্বামী সঙ্গ থেকে সুখ না পেলেই মন যায় বিগড়ে, আর তখনই পরপুরুষে আসক্তি যায় বেড়ে। বুঝলে ভায়া? তুমি কি বলছো মথুরদা? আমি ঠিক বলছি মাধব। যাও, পর স্ত্রীর সম্বন্ধে এসব চর্চা তোমার ভালো না মথুরদা। মাধব রুষ্ট হয়ে বৈঠকখানা থেকে বেরিয়ে এলো। 2 দ্রুত পদে বেরিয়ে এলো মাতঙ্গিনী। ঘৃণা ও লজ্জায় তার যেন মাথা কাটা গেল। বলল, ছি ছি, কি লজ্জা কনকদি, ওরা বুঝি আমায় দেখে ফেলেছেন। দেখে ফেলেছেন তো কি হয়েছে? তুই কি তোর ভগ্নিপতি মাধববাবুকে দেখিসনি কোনো দিন? তা দেখব না কেন, কিন্তু তিনি তো একা নন, তার সাথে যে আরেকজন রয়েছেন। কনক বলল, ও বুঝেছি, তুই মথুরবাবুর কথা বলছিস। উনি তো তোর ভগ্নিপতির জেঠতুতো ভাই। কি লজ্জা, তুমি আবার কাউকে যেন বলো না এ কথা। পাগল, বলল কনক, এসব কথা কাউকে বলতে আছে? এমনি কথা কইতে কইতে গৃহপ্রাঙ্গণে এসেই চমকে উঠল মাতঙ্গিনী। দেখতে পেল দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে স্বয়ং রাজমোহন, ক্রুদ্ধ আর রুষ্ট দৃষ্টি নিয়ে। মাতঙ্গিনীর প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে রাজমোহন। মাতঙ্গিনীর মুখ ফ্যাকাশে হয়ে যায়, আতঙ্কে যেন দম বন্ধ হয়ে আসে কনকেরও।
ফিসফিস করে বলে কনক, সর্বনাশ, কি হবে এখন? একেবারে খোদ কর্তার চোখে পড়ে গেলি যে হতভাগী। চল, আমিও তোর সাথে থাকি, নইলে এখনই কুরুক্ষেত্র কাণ্ড বেঁধে যাবে যে। তা যাক, তুমি যাও কনকদি, তুমি থাকলে আরও কেলেঙ্কারি হবে। আর তাছাড়া, একটু থেমে বলল, কনকদি, ও সব আমার সয়ে গেছে, সামলে নিতে পারবো। কনক চলে গেল। কম্পিত পদে দুরু দুরু বক্ষে বাড়ির ভিতরে প্রবেশ করল মাতঙ্গিনী। রাজমোহন এক দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়েছিল। চোখ থেকে তার যেন অগ্নিস্ফুলিঙ্গ ঝরছিল। মাতঙ্গিনী কলসি কাঁখে ঘরে গিয়ে প্রবেশ করতেই সে হিংস্র গর্জনে বলে উঠল, এদিকে আয়। মাতঙ্গিনী কলসিটা দাওয়ায় নামিয়ে রেখে বলল, কি বলছো? কোথায় গিয়েছিলি? জল আনতে, শান্ত ও নরম সুরে উত্তর দিল মাতঙ্গিনী। ক্রোধে ক্ষিপ্ত হয়ে উঠল রাজমোহন। ভরা কলসিটা উঠোনে ছুঁড়ে ফেলে দিয়ে বলল, কেন গিয়েছিলি মুখপুরি? বাইরে যেতে তোকে আমি নিষেধ করেছি না? তা করেছ, উত্তর দিল মাতঙ্গিনী। কিন্তু জল আনতে বাইরে যাওয়া তো দোষের নয়। তবে রে হতচ্ছাড়ি, কোনটা দোষের আর কোনটা দোষের নয় সেটা তোর কাছ থেকে আমায় শিখে নিতে হবে। ক্ষিপ্ত রাজমোহন বইয়ের একটি হাত বজ্র মুষ্টিতে চেপে ধরে প্রহার করতে উদ্যত হলো। পাথর প্রতিমার মতো দাঁড়িয়ে রইল মাতঙ্গিনী, ভীত হলো না, আর চেষ্টাও করলো না অত্যাচার থেকে আত্মরক্ষা করবার জন্যে। নিষ্পলক চোখ দুটি থেকে অবিরল ধারায় জল গড়িয়ে পড়তে লাগলো। কিন্তু মারবার জন্য হাত তুললেও মারতে পারল না চোখের জল দেখে। ধীরে ধীরে হাতটা নামিয়ে নিল রাজমোহন। স্ত্রীকে আরও বারকতক শাসিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। এই কাহিনীর অন্তরালে একটি ইতিহাস আছে। বংশীবদন ঘোষ নামে জনৈক ব্যক্তি পূর্ববঙ্গের কোনো এক জমিদারের খানসামার কাজ করত। জমিদারের অতুল ঐশ্বর্য, কিন্তু সেই সম্পত্তি ভোগ করবার কেউ নেই, কারণ জমিদার নিঃসন্তান। তাই বৃদ্ধ বয়সেও দ্বিতীয়বার দ্বার পরিগ্রহণ করলেন, কিন্তু ভগবান বিমুখ। এই পত্নীরও কোনো সন্তানাদি হলো না। তাছাড়া কোনো দিক থেকে অসুখের কোনো কারণও ছিল না। সন্তান না হলেও বৃদ্ধ বয়সে তরুণী পত্নী লাভ করে সে ক্ষতি অনেকটা পূরণ হয়ে গেছে তার। কিন্তু সব সুখ আবার সকলের কপালে চিরদিন সয় না। বড় বউয়ের লোকান্তর যাত্রার পথ, ওই পথের দিকে তাকিয়ে জমিদার মশাই নিজের জন্য বিশেষভাবে চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু ভাবনা নিজের জন্য ততটা নয় যতটা ওই তরুণী পত্নী করুণাময়ীর জন্য। নিজের এই বিপুল সম্পত্তি তার মৃত্যুর পর 12 জনে ভোগ করবে। তার কতটুকু ভোগ করবে করুণাময়ী? চিন্তান্বিত হয়ে পড়লেন জমিদার। অবশেষে স্থির করলেন স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সোনা দানা নগদ টাকায় রূপান্তরিত করে করুণাময়ীর হাতে তুলে দিয়ে যাবেন। আর করলেনও ঠিক তাই। বৃদ্ধ জমিদারের মৃত্যুর পর করুণাময়ী দেখল যে সে 2টি জিনিসের একচ্ছত্র সম্রাজ্ঞী। এক হলো তার বিপুল ঐশ্বর্য, আর 2 হলো তার নিজের ভরা যৌবন। কিন্তু এ জিনিস ভোগ করবে কে? করুণাময়ী মনে মনে এমন একজনকে কামনা করল যে তার রূপ যৌবন আর অসীম ঐশ্বর্য রাশি ভোগ করতে পারে। করুণাময়ী তার কামনার জাল বিস্তার করল, আর সে জালে যাকে তুলে আনলো সেই সৌভাগ্যবান বংশীবদন। বংশীবদনের এই লাভ পরিমাণের দিক থেকে যেমন বিপুল, সম্ভাবনার দিক থেকে তেমন অভূতপূর্ব এবং আকস্মিক। রাজ্য আর রাজকন্যা লাভের যে ঘটনার কথা রূপকথা আর ইতিহাসের গল্পে শোনা যায়, ঠিক তেমনটিই যেন ঘটল খানসামার শ্রীমান বংশীবদন ঘোষের কপালে। বংশীবদন আনন্দিত, কিন্তু বংশীবদনের বুঝি ভাগ্যের দোষ ছিল। তাই যে 2টি জিনিস তার অপ্রত্যাশিত লাভ, সেই 2টির একটিকে অচিরেই হারাতে হলো। রাজ্য মিললেও রাজকন্যাটি মাত্র 2 দিনের জ্বরে বংশীবদনকে ছেড়ে গেল। সুতরাং তখন করুণাময়ীর সমস্ত সম্পত্তির মালিক হন বংশীবদন। সুন্দরী পত্নী হারালেও মোটের ওপর লাভই হলো বংশীর।
সে তখন সমস্ত সম্পত্তি নিয়ে চাকুরিস্থল ছেড়ে নিজ গ্রাম রাধাগঞ্জে এসে উঠল। রাধাগঞ্জে অতি সাধারণভাবে জীবনযাপন করতে লাগলো বংশীবদন। নিজের ধন সম্পত্তির কথা এতকাল সে গোপনে রেখেছিল, কিন্তু তার 3 পুত্র যখন ওই সম্পত্তি লাভ করল তখন তা আর গোপন থাকল না। রামকান্ত, রামকানাই ও রামগোপাল। বড় রামকান্ত অত্যন্ত হিসেবি, নিজের বিষয় সম্পত্তি সে বহু গুণে বাড়িয়ে ফেলল। কিন্তু মেজ রামকানাই তার দাদার একেবারে বিপরীত, ভোগের দিকে তার লক্ষ্য বেশি। অত্যন্ত বিলাসী জীবনযাপন করত। মনোরম বাগান বাড়ি আর দামি আসবাবপত্রে সে প্রচুর অর্থ ব্যয় করে ফেলল। এ ধরনের মানুষের ভাগ্যে যা ঘটে থাকে, রামকানাইয়ের ভাগ্যেও তাই ঘটল। যে সব ইয়ার বন্ধুদের নিয়ে আরামে দিন কাটত, তারাই তাকে কলকাতায় যাবার জন্য উৎসাহিত করল। সেখানে টাকা উড়িয়ে সুখ, দেদার খরচ করো আর অফুরন্ত স্ফূর্তি লুটে বেড়াও। রামকানাই করলও তাই। কলকাতা শহর তো নয়, যেন ইন্দ্রপুরী। সেখানে না গিয়ে এই অজ পাড়াগাঁয়ে পুকুর খুঁড়ে বাগান তৈরি করে টাকাগুলো কেন অনর্থক জলে দিচ্ছে রামকানাই? আর তাছাড়া কলকাতায় গেলে রোজগারের একটা হিল্লে হয়, সেখানে টাকায় টাকা আনে। তেমন একটা ব্যবসা করতে পারলে 1000 টাকা হেলায় খেলায় উপায় করবে। বন্ধুরা এমনতর পরামর্শ দিতে লাগলো তাকে, আর তার ফলস্বরূপ সমস্ত বিষয় সম্পত্তি খুইয়ে সর্বশান্ত হলো রামকানাই। রামকান্ত মৃত্যুর আগে সমস্ত বিষয় সম্পত্তি তাঁর একমাত্র পুত্র মথুরমোহনকে দিয়ে গেলেন। আর রামকানাইয়ের পুত্র মাধব পিতার বিষয় সম্পত্তি কিছুই পায়নি, কিন্তু সে পেয়েছিল কলকাতার পরিবেশ, লেখাপড়া করবার সুযোগ, আর এই সুযোগ সে নিষ্ঠার সঙ্গেই সদ্ব্যবহার করেছিল। রামকানাই পুত্র মাধবের জন্য বিষয় সম্পত্তি কিছুই রেখে যায়নি সত্যি, কিন্তু মাধব তার পিতামহ বংশীবদনের সম্পত্তি থেকে একেবারেই বঞ্চিত হয়নি। বংশীবদনের কনিষ্ঠ পুত্র রামগোপাল নিঃসন্তান ছিল। মৃত্যুর পূর্বে তার সমস্ত সম্পত্তি মাধবকেই দিয়ে যান। মৃত্যুর পূর্বে রামকানাই মাধবের বিয়ে দেন এক দরিদ্র কায়স্থের বাড়িতে। ওই দরিদ্র কায়স্থের 2 সুন্দরী কন্যা ছিল, জ্যেষ্ঠা মাতঙ্গিনী আর কনিষ্ঠা হেমাঙ্গিনী। মাতঙ্গিনী হলো রাজমোহনের বউ, আর হেমাঙ্গিনীর সাথে বিয়ে হয়েছিল মাধবের। রামগোপাল বংশীবদনের কাছ থেকে পাওয়া সম্পত্তি সযত্নেই রেখেছিল, সুতরাং যথেষ্ট পরিমাণ সম্পত্তি লাভ করল মাধব। রামগোপালের মৃত্যুর পর ওই সকল বিষয় দেখাশোনার জন্য মাধবকে কলকাতা থেকে ফিরে এসে নিজ গ্রাম রাধাগঞ্জে স্থায়ীভাবে বসবাস করতে হলো। ফেরার পথে স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে দিন কয়েকের জন্য দেখা সাক্ষাৎ করতে এলো মাধব। রাজমোহন ও তার স্ত্রী মাতঙ্গিনী সে সময় সেখানে উপস্থিত ছিল। ভাগ্যক্রমে তাদের সাথেও দেখা হয়ে গেল মাধবের। রাজমোহনের আর্থিক অবস্থা খুব বেশি ভালো না, তবে কর্মঠ। দিন তার চলে যেত কোনো মতে। মাতঙ্গিনী কনিষ্ঠা ভগিনী হেমাঙ্গিনীকে কাছে পেয়ে তার কাছে একটা প্রস্তাব করে বসল। মাধব জমিদার, রাজমোহনকে তার জমিদারিতে একটা চাকরি দিতে। তা তো পারেই, খুব পারে। হেমাঙ্গিনী দিদির কথায় উৎসাহিত হয়ে উঠল, বলল, আমি এখনই তাকে গিয়ে বলছি। হেমাঙ্গিনী মাধবকে সব কথা খুলে বলল। শুনেই ভ্রু কুঞ্চিত করল মাধব। মাধব রাজমোহনের রুক্ষ স্বভাবের কথা আগে থেকেই জানত, তাই তাকে কাজ দেবার ব্যাপারে খুব বেশি আগ্রহ দেখালো না। কিন্তু হেমাঙ্গিনী ছাড়বার পাত্রী নয়, তাই শেষ পর্যন্ত নিজের জমিদারিতে রাজমোহনকে একটা কাজ জুটিয়ে দিল মাধব। রাজমোহনের অবস্থা খুব খারাপ ছিল না, আসলে রাজমোহনের একটা দুষ্ট মতলব ছিল। তাই সে মাতঙ্গিনী মারফত শালিকা হেমাঙ্গিনীর সাহায্যে কাজটা হাসিল করে নিল সহজেই। কিন্তু রাজমোহনের গোপন অভিসন্ধির কথা জানত না মাতঙ্গিনী। শ্বশুরবাড়িতে কয়েকদিন থাকবার পর মাধব নিজ গ্রাম রাধাগঞ্জে ফিরে এলো। সেই সঙ্গে এলো রাজমোহন আর মাতঙ্গিনী। মাধব বাড়ি ফিরেই মোটা মাইনের একটা কাজ দিলেন রাজমোহনকে। পরিশ্রম তাতে নেই বললেই চলে। চাষাবাদের জন্য একটা নিষ্কর জমি আর একটা সুন্দর গৃহ নির্মাণ করে দিলেন মাধব। এই গৃহের সঙ্গে খানিক আগে আমরা কনক আর মাতঙ্গিনীর সাথে পরিচিত হয়েছি, আর বাগান বাড়িতে মথুর আর মাধবের কথাবার্তাও আমরা শুনেছি। মথুরের সঙ্গে আলাপ করে নিজ গৃহে ফিরে এলো মাধব। ফিরে এসে দেখল তার নামে একটি চিঠি এসেছে।
মাধব চিঠিটা পড়তে লাগলো। চিঠিতে লেখা আছে, মহামান্য বরেশু, এই মোকামে আমি আপনার মামলার কার্যাদি তদবিরের কাজে নিযুক্ত আছি। দুঃখের সহিত জানাইতেছি যে আপনার খুড়ি ঠাকুরানী আপনার নামে এই বলিয়া মামলা দায়ের করিয়াছেন যে তাহার স্বামী রামগোপাল তাহার সমুদয় বিষয় সম্পত্তি আপনাকে দান করিয়া যান নাই। সে উইল জাল। ক্ষতিপূরণ স্বরূপ সমস্ত সম্পত্তি আপনার খুড়ি ঠাকুরানীকে ফিরাইয়া দিবার দাবি করা হইয়াছে। যতদূর মনে হয় আপনার খুড়ি ঠাকুরানীর পিছনে যে কোনো মন্ত্রদাতা আছে তাতে কোনো সন্দেহ নাই। অধীনের এই নিবেদন আপনি অত্যন্ত মনোযোগের সহিত সকল বিষয়ে বিবেচনা করিবেন। আমি কর্তব্যে অবহেলা করিব না। ইতি ভবদীয়। চিঠিখানা পড়ে রাগে ক্ষোভে রীতিমতো উত্তেজিত হয়ে ওঠে মাধব। তখনই সে অন্দরমহলে ছুটে এলো। খুড়িমাকে মুখোমুখি জিজ্ঞাসা করবে মাধব এমন জঘন্য কাজে কেন লিপ্ত হলেন তিনি, কার কুপরামর্শে তাঁর এই ঘৃণ্য অভিযোগ, তাহা জিজ্ঞাসা করিতে দ্বিধা করবে না মাধব। বাড়ির মধ্যে এসে খুড়িমার সন্ধান করল সে, কিন্তু তার কোনো খোঁজই পাওয়া গেল না। একজন ঝি এসে বলল খুড়িমাকে সে বড় বাড়িতে দেখেছে সকাল থেকে। মাধবের মাথায় আকাশ ভেঙে পড়ল। বড় বাড়ি মথুরদার? তবে কি মথুরদাই কুমন্ত্রণা দিয়ে খুড়িমাকে বিপথে চালিত করেছে? মাধব চঞ্চল হইয়া উঠিল। তখনই মথুরমোহনের বাড়িতে একজন ঝি পাঠিয়ে দিল। বলল, যা এক্ষুনি ডেকে আন খুড়িকে। 3 রাজমোহনের কাছ থেকে তিরস্কৃত হয়ে মাতঙ্গিনী সেই যে সন্ধ্যার সময় তার শোবার ঘরে দরজায় খিল এঁটে দিয়েছে, অধিক রাত পর্যন্ত সেই খিল সে আর খোলেনি। রাত্রির খাবার প্রস্তুত। পিসি এসে অনেক সাধাসাধি করল। ননদ এসে কত অনুনয় বিনয় করে রাত্রির খাবার খেয়ে নিতে বলল, কিন্তু কোনোই ফল হলো না। দরজা খুলল না মাতঙ্গিনী। মাতঙ্গিনী জানে রাজমোহন আজকে এই ঘরে আর শুতে আসবে না। যেদিন রাগ পঞ্চমে উঠে যায় সেদিন একা থাকতে হয় মাতঙ্গিনীকে। তাতে মাতঙ্গিনীর ভালোই লাগে। প্রতিদিনের মতো দীর্ঘ রাত্রি ধরে দরজা খুলে আলো জ্বালিয়ে স্বামীর প্রতীক্ষা করতে হয় না তাকে। সকাল সকাল ঘরে গিয়ে দৌড় এঁটে শুয়ে পড়লেই হলো। সে রাত্রির মতো নিশ্চিত মাতঙ্গিনী। একে গ্রীষ্মের গরম, তার মনের অশান্তিতে ঘুম আসছিল না মাতঙ্গিনীর। একটা খোলা জানলার ধারে শুয়ে সে ঘুমোবার চেষ্টা করছিল। এমনি সময় হঠাৎ বাইরে কারা যেন কথা কইছে মনে হলো। কান পেতে শোনবার চেষ্টা করলো মাতঙ্গিনী। বাইরে থেকে ফিস ফিস করে একটা চাপা কথাবার্তার আওয়াজ আসছে। বিছানায় উঠে বসল সে। ওদের কথাবার্তা শোনবার চেষ্টা করলো। বাইরের দুজনের কথাবার্তা সে এতক্ষণ স্পষ্ট শুনতে পেল। একজনের কণ্ঠস্বর অতি পরিচিত, সে কণ্ঠস্বর তার স্বামীর, কিন্তু আর একজনের কণ্ঠস্বর অপরিচিত। কিন্তু এত রাত্রে কি শলা পরামর্শ করছে ওরা? মাতঙ্গিনী শুনতে পেল অপরিচিত লোকটি বলছে, তা আর কোনো জায়গা পেলে না? একেবারে ঘরে দৌড়ে এনে তুললে দেখছি। রাজমোহন বলল, ঘর আবার কোথায়? চারিদিকে তো জঙ্গল। তবে এই ঘরটা কিসের? যে ঘরটায় মাতঙ্গিনী ছিল সেই ঘরটাকে আঙুল দিয়ে দেখালো। লোকটা বলল, দেয়ালেরও কান আছে জানো তো। আরে এ তো আমার নিজের শোবার ঘর, কোনো ভয় নেই তোর। তোমার স্ত্রী নিশ্চয়ই থাকে এ ঘরে। হ্যাঁ, তা তো থাকে, তবে তার জন্য তোমার আর ভাবনা কি? সে তো এখন অঘরে ঘুমাচ্ছে। অপরিচিত লোকটার মনে সন্দেহ গেল না। বলল, ঘুমাচ্ছে? তা কি তুমি ঠিক জানো? সে নাও তো ঘুমাতে পারে। আচ্ছা তুমি দাঁড়াও, আমি এক্ষুনি দেখে আসছি। মাতঙ্গিনীর আগ্রহটা বেড়ে গেল। ব্যাপারটা কি তার জানতেই হবে। সে ঘুমোনার ভান করল। রাজমোহন বাড়ির ভিতরে এলো। প্রথমেই সে তার শয়নকক্ষের দরজায় মৃদু করাঘাত করল, কিন্তু ভিতরে কোনো জাগ্রত মানুষের সাড়া পাওয়া গেল না। বাইরে থেকে ভিতরের আগল খোলবার কায়দা ছিল রাজমোহনের। রাজমোহন খিল খুলে নিঃশব্দে ঘরের ভিতরে গেল। ঘরে স্তিমিত আলোয় দেখতে পেল শয্যায় শুয়ে আছে মাতঙ্গিনী।
গভীর নিদ্রায় মগ্ন সে। রাজমোহন আস্তে আস্তে ডাকল, কিন্তু মাতঙ্গিনীর ঘুম ভাঙল না তাতে। মাতঙ্গিনী ঘুমাচ্ছে এ বিষয়ে নিঃসন্দেহ হবার পর সে শয্যাগৃহের বাইরে এলো। বাড়ির অন্যান্য সকলে ঘুমাচ্ছে কিনা পরীক্ষা করে সন্দেহ মুক্ত হলো। তারপর বেরিয়ে এসে লোকটাকে বলল, কোনো ভয় নেই, সবাই ঘুমে অচেতন, এবার আমরা আলোচনা করতে পারি। তাহলে তুমি আমাকে সাহায্য করতে রাজি আছো? না, বলল রাজমোহন। খুব যে একটা রাজি তা নয়। কেন? সে তোমার খুব হিতৈষী বলে মনে হয় না। ওকে আমি খুব একটা পছন্দ করি না এটা ঠিক, তবে কি জানো, ও আমার অনেক উপকার করেছে। যেমন উপকার করেছে তেমন ক্ষতিও করেছে কম না। তা করেছে, তবে উপকারের চেয়ে ক্ষতির পরিমাণ বেশি। তবে আমাকে সাহায্য করতে রাজি হচ্ছ না কেন? লোকটা আরও কাছে এগিয়ে এসে বলল রাজমোহনকে। না, গড় রাজি হব কেন? আমার পারিশ্রমিক যদি মোটা রকম হয়, গড় রাজি হবার কোনো কারণ নেই তো। কত চাও তুমি? লোকটা এবার সরাসরি জিজ্ঞাসা করল। তাহলে আসল কথাটা গুছিয়ে বলি, শোনো। আমার আর এখানে থাকতে মোটেই ইচ্ছা করছে না। আমার নিজের গ্রামে গিয়ে স্বাধীনভাবে বাস করতে চাই। তবে আমার এখন যা অবস্থা তাতে গ্রামে গিয়ে বসবাস করা আর সম্ভব নয়। যদি এখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে যেতে না পারি, সেই জন্যই আমি বলছি, আমায় কিন্তু বেশ মোটা রকম পারিশ্রমিক দিতে হবে। বেশ, তা দেব। এখন শোনো, কি কাজ করতে হবে তোমায়। কি কাজ? খুব বেশি শক্ত কাজ নয়। ওদের বাড়ি থেকে সোনাদানা টাকা কড়ি যত কিছু পারো সরিয়ে এনে লুকিয়ে রাখবে তোমার ঘরে। পারবে তো? নিশ্চয়ই পারবো। আমাকে টানছো কেন? না, খুব সহজ নয়, মানে অন্যের কাছে যা খুব কঠিন তোমার কাছে তা খুব সহজ, তাই বলছিলাম। কত দিতে হবে তোমায় বলো? যা মাল সরাবো তার শিকি দিতে হবে আমায়, আর পারিশ্রমিক টাকাটা আমায় দিতে হবে। কেন, আমাদের বিশ্বাস করো না বুঝি? মাল পেলেই পালিয়ে যাব আর তোমার পাওনা মেটাবো না? না না, সে কথা কে বলছে? এখানে বিশ্বাস অবিশ্বাসে কোনো প্রশ্নই ওঠে না। তবে যা নিয়ম তাই বললাম। আচ্ছা ঠিক আছে, তাই পাবে। লোকটা বলল, আর একটা কাজ করতে হবে, তার জন্য আলাদা মজুরি আছে। কি কাজ? মাধব ঘোষ তার উইলটা কোথায় রেখেছেন বলতে হবে। এর জন্য কত দেবে? 100। না, এ আমি পারবো না। পারবো না মানে কত চাই তাই বলো। তা কম করেও 500। খুব চড়া মজুরি হাঁকলে। বেশ, তাই দেব, বলো কোথায়। আমায় বলতে হবে কে এসব করাচ্ছে। মথুর ঘোষ? বলা বারণ, ওসব অকেজো কথার সময় নেই। শিগগিরই বলো। লোকটা তাড়া দিল। রাজমোহন বলল, হাতির দাঁতের একটা বাক্সের ভিতর রাখে উইল, আর বাক্সটা ওর শোবার ঘরের আলমারিতে আছে। বেশ, চলো এবার। আমাদের দলের আর সবার সঙ্গে তোমার যোগাযোগ করিয়ে দিই। রাতের চাঁদ ডুবলেই অন্ধকার নেমে আসবে, আর সেই অন্ধকারে কাজ হাসিল করব আমরা। দুটো লোকের পদশব্দ দূরে অন্ধকারে মিলিয়ে গেল। ঘরের মধ্যে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে মাতঙ্গিনী। সে আর স্থির থাকতে পারল না, মেঝের ওপর বসে পড়ল। একটা সর্বনাশা ছবি ভেসে উঠল তার চোখের উপর। কিন্তু দুঃস্বপ্নের ঘোরে সে আর বেশিক্ষণ কাটাতে পারল না। একটা অব্যক্ত যন্ত্রণায় আর ঘৃণায় তার সর্বাঙ্গ কাঁটা দিয়ে উঠল। ছি ছি, তার স্বামী ডাকাত, দস্যু দলের সাথে যোগাযোগ। এই বর্বর স্বামীর সাথে এতকাল বাস করে এসেছে সে। এতকাল রাজমোহনের উৎপীড়ন নিপীড়ন সহ্য করছে মাতঙ্গিনী, কিন্তু আজ সে দেখতে পেল তার স্বামী দস্যু, অর্থ পিশাচ। রাজমোহন দস্যুবৃত্তি করে অর্থ রোজগার করতে চায়, আর তার দস্যুবৃত্তির শিকার কিনা তার প্রাণাধিক প্রিয় ভগিনী আর ভগ্নিপতি। যেমন করেই হোক এদের রক্ষা করতে হবে। উপায় কি? মাতঙ্গিনী ভাবল, বাড়ির সবাইকে ডেকে ঘটনাটা জানিয়ে দেবে। পিসি ননদ সবাইকে বলে এর একটা বিহিত করবে এক্ষুনি।
কিন্তু পিসি আর ননদ কি বিশ্বাস করবে যে রাজমোহন ডাকাত? ওরা পাগল বলবে মাতঙ্গিনীকে। কনকের কাছে যাবে ঠিক করলো মাতঙ্গিনী। কনককে গিয়ে সব কথা খুলে বলবে সে। তারপর তাকে পাঠিয়ে দেবে মাধবের বাড়িতে। না, তাতেও সুবিধা হবে না মাতঙ্গিনীর। কনকের সাহায্য পাওয়া গেলেও কনকের মা ভীষণ মুখোড়া মেয়ে মানুষ। সে সব কিছু খুঁটিয়ে জানতে চাইবে। না, তা তো বিপদ আরও বাড়বে। আর তখন রাজমোহনের কথাও প্রকাশ পেয়ে যাবে, ফলে রাজমোহনও জড়িয়ে পড়বে ঘটনাটিতে। মাতঙ্গিনী তাই ঠিক করলো, যা সে করবে তা তাকে একাই করতে হবে, আর করতে হবে এক্ষুনি। কথাটা ভাবতেই সর্বাঙ্গ শিউরে উঠল ভয়ে। এই গভীর রাত্রে একাকী সে মাধবের ঘরে যাবে? যদি কুলোকে দেখতে পায় মাতঙ্গিনীকে, তারা যদি কোনো ক্ষতি করে বসে? করুক, প্রাণের মায়া করবে না সে। এক্ষুনি বেরিয়ে পড়বে সে। চাঁদ ডুবতেও আর বেশি দেরি নেই। মাতঙ্গিনী প্রস্তুত হয়ে নিল। ঘর থেকে বাইরে বেরিয়ে এলো সে। আসার সময় দরজাটা বাইরের থেকে বন্ধ করতে ভুলল না। মাধবের বাড়িতে যাবার একমাত্র সহজ পথ আমবাগানের ভিতর দিয়ে। সেই বাগানের ভিতর দিয়ে যেতে প্রতি মুহূর্তে শঙ্কায় হিম হয়ে আসতে লাগলো সর্বাঙ্গ। এই অন্ধকারে চোর ডাকাত আর হিংস্র জন্তুর ভয় তো আছেই, কিন্তু তবুও দ্রুত এগিয়ে চলল মাতঙ্গিনী। চলতে চলতে হঠাৎ একটা জায়গায় এসে মাতঙ্গিনী থমকে দাঁড়ালো। সে অনতি দূরে দেখতে পেল কয়েকটা লোক ফিস ফিস করে কী সব পরামর্শ করছে। মাতঙ্গিনী ভাবল ফিরে যাবে সে। ওই দস্যুদের নজরে পড়লে মাধবের তো কোনো উপকার করতে পারবেই না, বরং তার নিজের প্রাণটা যেতে পারে। কিন্তু এই পথ ছাড়া অন্য পথে মাধবদের বাড়িতে যেতে অনেক সময় লাগবে। কি করবে মাতঙ্গিনী? লোকগুলি হঠাৎ এদিক ওদিক সরে গেল কেন? মাতঙ্গিনীর উপস্থিতি বুঝি টের পেয়েছে ওরা, তাই ওরা অমন ছড়িয়ে পড়ল। দ্রুত বাগান থেকে বাইরে বেরিয়ে এসে একটা পুকুরের পাড় ধরে ছুটতে লাগলো। কিন্তু কি সর্বনাশ! সে পিছন ফিরে তাকালো, দেখতে পেল কয়েকজন লোক তারই দিকে আসছে। কিন্তু এই বিপদেও দিশেহারা হলো না মাতঙ্গিনী। পুকুর পাড়ে যে বটগাছের দুটি ডাল পুকুরের জলের উপর এসে পড়েছে, আর সেখানে জমে রয়েছে অন্ধকার। মাতঙ্গিনী সেই শাখা ধরে পুকুরে নামলো। সর্বাঙ্গ ডুবিয়ে দিল জলে, কেবল মুখটা বার করে থাকলো। কিন্তু মুখ এত ফর্সা যে অন্ধকারেও নজর পড়তে পারে ওদের। তাই মাথায় এলো চুলগুলো দিয়ে মুখ ঢাকে মাতঙ্গিনী। দিঘির কালো জল, কালো ছায়া আর কালো চুলে মিশে একাকার হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে দুজন লোক এসে দাঁড়ালো পুকুর পাড়ে। তারা আশেপাশে ঝোপঝাড় আর বটগাছের তলায় ভালো করে খুঁজেও কিছু দেখতে পেল না। লোকগুলোর পায়ের শব্দ দূরে মিলিয়ে যাবার কিছু পরে দিঘি থেকে তীরে উঠল সে। তারপর আমবাগানের পথ পরিত্যাগ করে দ্রুত পদে অন্য পথে সে ছুটল। 4 অতি সন্তর্পণে মাধবের বাড়িতে গিয়ে পৌঁছালো মাতঙ্গিনী। পশ্চিম দিগন্তে চাঁদ তখন অস্ত গমনোন্মুখ। মাধবের বাড়ির বাইরে একটা ঘরে থাকত ঝি করুণা। তার দরজায় মৃদু করাঘাত করতে করুণা জেগে উঠল। তারপর তার স্বভাবসিদ্ধ কর্কশ গলায় চেঁচিয়ে বলল, ওরে বেটা চোর, চুরি করবার মতলবে যদি এসে থাকিস তবে এখানে বিশেষ সুবিধা হবে না, তা আগেই বলে দিলাম। মাতঙ্গিনী বিব্রত বোধ করল। মৃদুস্বরে বলল, দরজা খোলো করুণা, খুব দরকার। ওসব কথায় ভোলবার নই আমি, মানে মানে পালাও বলছি, নইলে আমি কিন্তু চিৎকার করে লোক জড়ো করব। করুণা আরও জোর গলায় বলল, কি যাওনি তুমি? আমি চেঁচালাম কিন্তু। করুণা লক্ষ্মীটি ভাই চুপ করো, আমি হেমাঙ্গিনীর বোন। কথাটাতে মন্ত্রের মতো কাজ হলো। দ্রুত দরজা খুলে করুণা ঘর থেকে বেরিয়ে এলো। বিস্মিত আর হতচকিত হয়ে গেল করুণা। বলল, আরে মা ঠাকুরুন যে, আর আমি ছাই কি আবোল তাবোল বলছিলাম। তারপর এত রাত্রে কি মনে করে? শিগগির হেমাঙ্গিনীকে ডেকে দাও করুণা, তাকে আমার এক্ষুনি দরকার। কি হয়েছে মা ঠাকুরুন? করুণা ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল। সেসব পরে শুনিস করুণা, আগে তাকে ডেকে দে, ব্যস্ত হয়ে উঠল মাতঙ্গিনী। কিন্তু করুণা আবার জিজ্ঞেস করল, ও মা, তুমি কোথায় গিয়েছিলে গা মা ঠাকুরুন?
তোমার সারাটা গা যে ভিজে জবজব করছে। আহ, তুই আর দেরি করিস নে করুণা, আগে যা। এই যাচ্ছি, তুমি ততক্ষণে ভিজে কাপড়টা ছেড়ে দিয়ে এই শুকনো কাপড়টা পরে নাও মা। একটা শুকনো কাপড় মাতঙ্গিনীর দিকে ছুঁড়ে দিয়েই হেমাঙ্গিনীর শোবার ঘরের দিকে ছুটল করুণা। হেমাঙ্গিনী দিদির আগমনের সংবাদ পেয়ে পড়ি কি মরি করে ছুটে এলো। মাতঙ্গিনীর কাছে এসে সে রীতিমতো হাঁপাতে হাঁপাতে বলল, এ কি, তুমি এত রাত্রে কেন দিদি? কোনো বিপদ ঘটেনি তো? বিপদ আমার নয় হেম, বিপদ তোমাদের। আজ রাত্রে ডাকাতি হবে তোমাদের বাড়িতে। ডাকাতি? কে বললে? হ্যাঁ, আমি জানি। তুমি শিগগিরই গিয়ে এখনই মাধবকে খবর দাও। ও বাবা, ও আমি পারবো না। হেমাঙ্গিনী ভয়ে রীতিমতো আঁতকে উঠল। আমার হাত পা কাঁপছে দিদি, আমি কিছুতেই তাকে গিয়ে এই কথা বলতে পারবো না। কোনো রকমে রাজি করিয়ে করুণাকে পাঠানো হলো। কিছুক্ষণ পরেই ফিরে এলো করুণা। কাজ কিছু হলো না ওর দ্বারা। করুণার কথা মাধব বিশ্বাসই করেননি। তার বাড়িতে ডাকাত পড়বে আর সেই খবর দিতে এত রাত্রে একা একা এসেছে মাতঙ্গিনী, এসব কি অসম্ভব ব্যাপার। মাতঙ্গিনী আর বৃথা সময় নষ্ট করল না। সে নিজেই মাধবের শয়নকক্ষে যাবার জন্য প্রস্তুত হলো। দিদির সাথে স্বামীর সমীপে যেতেও রাজি হলো না লজ্জাশীলা হেমাঙ্গিনী। অগত্যা সে একাই মাধবের শয়নকক্ষে প্রবেশ করল। একটা আরাম কেদারায় অর্ধশায়িত অবস্থায় বসেছিল মাধব। মাতঙ্গিনীর ঘরে প্রবেশ করতেই সে সোজা হয়ে বসল। তারপর কোনো ভূমিকা না করেই জিজ্ঞেস করল, এসব যা শুনছি তা কি সত্যি দিদি? সে কথা এখন জেনে কাজ নেই, তাই তো বড্ড ভাবিয়ে তুললেন দেখছি। আচ্ছা, তোমার খুড়োমশায়ের উইলটা কোথায়? সে অত্যন্ত সংগোপনে সুরক্ষিত আছে। তোমার এই শোবার ঘরের ভিতরে হাতির দাঁতের বাক্সটাই কি সেই সুরক্ষিত গোপন জায়গা? মাধব চমকে উঠল। অভিভূত বিস্ময়ে সে বললে, সে কি, আপনি জানলেন কি করে? শুধু আমি কেন, ডাকাত দলের সবাই জানে এ খবর। আচ্ছা, আমি এসব ব্যাপারে এখনই উচিত ব্যবস্থা অবলম্বন করছি। আপনি আর হেম অন্য একটি কামরায় দরজা বন্ধ করে থাকুন, আমি এখনই আসছি। আরেকটি কথা বলবো। কি কথা? আমি আজ এখানে এসে তোমাকে খবর দিয়েছি তা যেন কেউ জানতে না পারে, তবে করুণাকে এ বিষয়ে সতর্ক করে দিও। মাধব সেই প্রতিশ্রুতি দিল মাতঙ্গিনীকে। তারপর সে ঘর থেকে বেরিয়ে গেল। কয়েক মুহূর্তের ভিতরেই মাধব তার সমস্ত মূল্যবান দ্রব্যাদি একটা গোপন কক্ষে স্থানান্তরিত করে ফেলল। চাঁদ ডুবে যাবার পর সমস্ত পল্লীটা অন্ধকারে ঢেকে গেল। মাধবের ছাদের উপর দেখা গেল একদল সুদক্ষ লাঠিয়াল। তারা সতর্ক দৃষ্টি আর অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি ছিল নিজ শিকারের প্রতীক্ষায়। মাধব এমনিতে নিরীহ মানুষ, কিন্তু শত্রু দমনে সে বন্য পশুর চেয়েও হিংস্র। প্রয়োজনের সময় যাতে হাতের কাছে পায়, এজন্য সে তার সাহসী প্রজাদের বাড়ির সন্নিকটে তাদের ঘরবাড়ি করে দিয়েছিল। সুতরাং লোক সংগ্রহ করতে এইটুকুও বিলম্ব হলো না মাধবের। বাড়ির সদর দরজায় বাড়ির ভিতরে ঢাল, সরকি, বল্লম আর গাদা বন্দুক নিয়ে সবাই প্রস্তুত হয়ে রইল। বেশ কিছুক্ষণ পূর্বে চাঁদ ডুবে গেছে, কিন্তু কোনোই সাড়া শব্দ নেই কোথাও। তবে কি মাতঙ্গিনীর কাছ থেকে পাওয়া খবর মিথ্যা? মাধবের মনে চকিতে সন্দেহ জেগে উঠল, কিন্তু সে সন্দেহ মুহূর্তেই নিরাশ হয়ে গেল। দুজন অনুচর এসে গোপনে মাধবকে খবর দিল যে তারা নিকটস্থ আমবাগানে একদল সশস্ত্র লোককে জমায়েত হতে দেখে এসেছে। ছাদের উপর থেকে আমবাগানের আলোও দেখা যাচ্ছে স্পষ্ট। মাধব ছাদের চিলে কুঠুরির উপর থেকে ডাকাতদের আলো আর জটলার আঁচ পেল। মাধবের লাঠিয়াল সর্দার ভূপ সিং বলল, আমরা গিয়ে ওদের উপর চড়াও হই কর্তা। ওরা এগোবার আগেই ঠান্ডা করে দিয়ে আসি ওদের। না ভূপ সিং, আমাদের গায়ে পড়ে লড়াই করার প্রয়োজন নেই। তার চেয়ে দেখি যদি বিনা লড়াইয়েই গোলমালটা মিটিয়ে ফেলা যায়, তাতে উভয় পক্ষেরই লাভ। মিছামিছি দুদলের কিছু হতাহত করে লাভ কি? তবে কি শুধু এই বাড়ি আগলেই থাকবো হুজুর? না, তোমরা চিৎকার করে জানিয়ে দাও আমরা প্রস্তুত। মাধবের কথার সাথে সাথে সমস্ত লাঠিয়াল একসাথে প্রচণ্ড চিৎকার করে উঠল।
সঙ্গে সঙ্গে আম বাগান থেকেও সমবেত চিৎকারের শব্দ ভেসে এলো দিগন্ত কম্পিত করে। আবার মাধবের লোকেরা চিৎকার করল। ডাকাত দলও উত্তর দিল, আবার বহুবার। মাধবের ছাদের উপর থেকে বন্দুকের আওয়াজ হলো বারদুই। আর সেই সঙ্গে সকলে প্রচণ্ড শব্দে চিৎকার করে উঠল, হুঁশিয়ার! এইবার আমবাগানের ভিতর থেকে পালানোর শব্দ শুনে মাধব বললে, ওই যে পালাচ্ছে। মাধবের লোকেরা আবার চিৎকার করে উঠল, দুয়ো দুয়ো। ডাকাতরা পালিয়ে গেলেও সে রাত্রের মতো সতর্ক প্রহরার ব্যবস্থা করেই অন্দরমহলে চলে এলো মাধব। যে মহীয়সী আজ তাদের এই বিপদ থেকে উদ্ধার করল, তাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চলল মাধব। 5 ডাকাতেরা সব পালিয়ে গেছে। মাতঙ্গিনী আর হেমাঙ্গিনীর ভয়ও অনেকটা কেটে গেছে সেই সাথে। এখন কেবল এই প্রসঙ্গেই উত্তেজিত আলোচনা চলছিল দুই বোনের ভিতর। আর ঠিক সেই মুহূর্তে ঘরে এসে ঢুকল মাধব। মাধব ঘরে ঢোকবার সঙ্গে সঙ্গে সলজ্জে ঘুমটা টেনে ঘর থেকে বেরিয়ে চলে গেল হেমাঙ্গিনী। মাধব মাতঙ্গিনীর দিকে সকৃতজ্ঞ করুণ দৃষ্টিতে তাকালো। তারপর বলল, আপনার কথা কোনোদিনও ভুলব না দিদি। আজকে আপনি আমাদের যে প্রচণ্ড সর্বনাশের হাত থেকে বাঁচালেন, তার জন্য চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব। মাতঙ্গিনী চুপ করে থাকে। তারপর বলে, আমি অনেক বিপদের ঝুঁকি মাথায় নিয়ে আজ এখানে এসেছি। তুমি করুণাকে আমার সঙ্গে দিলে বিশেষ সুবিধা হবে, তাই করো। মাধব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে মাতঙ্গিনীর দিকে। সে কি, কতদিন পরে এলেন, কোথায় 2-4 দিন থাকবেন তা নয়, রাতটুকু পোয়ানোরও তর সইবে না? এখনই যাওয়া চাই? রাজমোহনবাবু কি এখনই ফিরে যাবার জন্য বলেছেন? মাতঙ্গিনী অসহায় দৃষ্টিতে তাকালো মাধবের দিকে। বলল, তিনি কিছু বলেননি, আমি তাকে না জানিয়েই এসেছি চুপি চুপি। আপনি এসেছেন অথচ সে কথা রাজমোহনবাবু জানেন না? এ কেমন কথা? রাজমোহনবাবু তখন কোথায় ছিলেন? সমস্ত শুনে মাথা নত করল মাতঙ্গিনী। সে শুধু অস্ফুটে বলল, সে কথা থাক, দয়া করে ও কথা কোনোদিনও জিজ্ঞাসা করো না। মাধব খুবই বিস্মিত হলো। তার মনে নানা প্রশ্ন উঁকি মারতে লাগলো। তবে কি রাজমোহন এসব ঘটনার কিছু জানে না? না রাজমোহনও এ ঘটনার সঙ্গে? মাধব নির্বাক হয়ে রইল। মাতঙ্গিনী এবার বলল, আর দাঁড়াই কেন তাহলে, এবার চলি, বিদায়। মাতঙ্গিনীর কণ্ঠস্বর রোধ হয়ে আসে। ঠোঁটও বুঝি কেঁপে ওঠে তার। মাধব হতচমকিত হয়ে তাকায় তার দিকে। অবাক হয়ে জিজ্ঞেস করে, ও কি, তুমি কাঁদছো কেন দিদি? মাতঙ্গিনী আর নিজেকে স্থির রাখতে পারল না। সে হঠাৎ এগিয়ে এসে মাধবের দুটো হাত জড়িয়ে ধরল। তারপর ব্যাকুল ক্রন্দনে ভেঙে পড়ে বলতে লাগলো, আমি সত্যিই তোমায় ভালোবেসেছিলাম। এই দীর্ঘদিন প্রতি মুহূর্তে আমি সে ভালোবাসার জ্বলন্ত আগুনে দগ্ধ হয়ে মরেছি, কিন্তু এই জীবনে আর তোমাকে কাছে পাবো তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি মাধব। কথা শুনে মাধবও চঞ্চল হয়ে উঠল, কিন্তু সে পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। মাতঙ্গিনী অশ্রু সজল নেত্রে বলল, আর বোধহয় কোনো দিনই তোমার সাথে আমার দেখা হবে না, এই আমাদের শেষ দেখা। ব্যর্থ ভালোবাসার জ্বালা নিয়ে এমনি জন্ম জন্মান্তকাল জ্বলে পুড়ে মরব। এ জ্বালা আমার কোনো দিনই মিটবে না মাধব। তাই যাবার আগে শেষবারের মতো একটি কথা জানতে চাই তোমার কাছে, তুমি আমায় ভালোবাসো কি না? শুধু এই কথাটুকু বলো মাধব, বলো, চুপ করে থেকো না। মাধব অস্থির হয়ে উঠল। নিজেকে আর স্থির রাখতে পারবে না। ইচ্ছে হলো মুহূর্তে মাতঙ্গিনীকে নিকটে আকর্ষণ করে নিগুড় আলিঙ্গনে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সেই ইচ্ছাও দমন করে নিল মাধব। কিন্তু বেদনায় আর আবেগে কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো তারও। বলল, আমিও ভালোবাসি তোমায় মাতঙ্গিনী, আমিও তোমায় ভালোবাসি।
যেদিন তোমায় আমি প্রথম দেখলাম সেদিন থেকেই মনে মনে তোমায় ভালোবেসে ফেলেছি। আমিও যে সেদিন থেকেই তোমার প্রতি আসক্ত হয়েছি মাধব। সেদিন থেকেই প্রেমের অনলে জ্বলে পুড়ে মরেছি আমি। আবার কান্নার বাঁধ ভেঙে গেল মাতঙ্গিনীর। মাধবও তখন কাঁদছিল, কিন্তু নিজেকে সামলে নিয়েছিল মাধব। তাকে বলল, এ নিয়ে আর দুঃখ পাবার কোনো মানে হয় না মাতঙ্গিনী। আমাদের দুজনকে দুজনার ভুলে থাকার একান্ত দরকার। বেশ, তাই করব মাধব। তোমাকেও ভোলবার চেষ্টা করব আমি। যদি না পারি তবে তোমার বিরহের যন্ত্রণাই হবে আমার শয়নে স্বপনে নিশীতে জাগরণের একমাত্র সাথী। চিরবিদায় নিয়ে আমি চলে যাচ্ছি আজ। আমাদের আর দেখা হবে না কোনো দিন। তুমি আর হেমাঙ্গিনী সুখী হও মাধব, পরম পিতার কাছে এই আমার প্রার্থনা। কাপড়ের আঁচল দিয়ে দু চোখ মুছতে মুছতে ঘর থেকে বেরিয়ে গেল মাতঙ্গিনী। 6 তখনও প্রভাত হতে 1 ঘন্টা বাকি। করুণাকে সঙ্গে নিয়ে পথে নামল মাতঙ্গিনী। ডাকাতের হাতে ধরা পড়বার আর ভয় নেই। ডাকাতেরা নিশ্চয়ই আমবাগানে আর বসে নেই। করুণাকে সঙ্গে নিয়ে মাতঙ্গিনী তাই আমবাগানের সোজা পথ ধরে এগিয়ে চলল। মাধবের ভাবনা তখনও আচ্ছন্ন করে রেখেছিল মাতঙ্গিনীর হৃদয় মন। অথচ এই মাত্র প্রতিজ্ঞা করে এলো সে মাধবকে সম্পূর্ণ ভুলে যাবে। কিন্তু মাধবের মুখটা কেবলই চোখের উপর ভেসে ওঠে বারবার। মনে পড়ে তার স্মৃতি। আমি তোমায় খুব ভালোবাসি মাতঙ্গিনী। মাধবের এই মধুর কণ্ঠধ্বনি যেন এখনো কানে বাজছে মাতঙ্গিনীর। দূর আকাশে মেঘের ঘনঘটা, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝড়ের পূর্বাভাস। করুণা বলল, তাড়াতাড়ি পা চালাও মা ঠাকরুন, মনে হচ্ছে বৃষ্টি হবে এখুনি। তাই মনে হচ্ছে। মাতঙ্গিনী চলার গতি দ্রুত বাড়িয়ে দিল। কিন্তু কয়েক পা না এগোতেই বেশ বড় বড় ফোঁটায় বৃষ্টি পড়তে আরম্ভ করলো। করুণা দৌড়াতে শুরু করলো, বলল, ছুটে এসো, বৃষ্টিতে ভিজে আবার অসুখে পড়ে না যায় শেষে। দুজনে প্রাণপণ ছুটতে ছুটতে খানিক বাদে গৃহপ্রাঙ্গণে এসে পৌঁছল। কিন্তু গৃহের চারিদিকে নিঝুম নিস্তব্ধ, ঘুমে সবাই অসাড়। রাজমোহন নিশ্চয়ই এখনো ফিরে আসেনি। শোবার ঘরের দরজাও বন্ধ। অনেকটা নিশ্চিন্ত হলো মাতঙ্গিনী। মনে মনে ভাবল, রাজমোহন ফিরে এসে নিশ্চয়ই ঘরদোর বন্ধ করে চুপচাপ শুয়ে থাকবে না। ঘরদোর মাতঙ্গিনী যেভাবে রেখে গিয়েছিল ঠিক সেইভাবে বন্ধ রয়েছে দেখে নিশ্চিন্ত হলো। ঘরের দাওয়ায় উঠে করুণাকে ফিরে যেতে বলল। কিন্তু এই শেষ রাত্রে ওকে একা একা অতদূর মাধবের গৃহে পাঠানো ঠিক হবে কি না এই কথা ভাবল মাতঙ্গিনী। তারপর বলল, তুমি না হয় আশেপাশে কোথাও আজকে শেষ রাতটুকু কাটিয়ে যাও। হ্যাঁ মা, আমি তাই করব ভাবছি, বলল করুণা। এ গ্রামের মিত্তির মশাই আমাদের খুব জানা লোক, তাঁর বাড়ির দাওয়াতেই না হয় আজকের এই রাতটা কাটিয়ে দেব। তাই ভালো। করুণা বিদায় নিয়ে চলে যাবার পর মাতঙ্গিনী তার শোবার ঘরের দিকে এগিয়ে গেল। দরজা বন্ধ, যেমন রেখে গেছে ঠিক তেমনই আছে। খুলে ফেলল মাতঙ্গিনী। ঘরের ভিতরটা ঘুটঘুটে অন্ধকার। সে আস্তে আস্তে কুলঙ্গির কাছে গিয়ে আলো জ্বালাবার চেষ্টা করতেই হঠাৎ আপন হতেই দরজার আগল বন্ধ হয়ে গেল। চমকে উঠল মাতঙ্গিনী। উচ্চস্বরে চিৎকার করে বলল, কে? আমি। চাপা গম্ভীর কণ্ঠস্বরটা যে কার তার চিনতে এক মুহূর্তও বাকি রইল না মাতঙ্গিনীর। ভয়ে আতঙ্কে সে পাষাণ হয়ে দাঁড়িয়ে রইল। রাজমোহন রূঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, কোথায় গিয়েছিলি এত রাত্রে? কোনো উত্তর দিল না মাতঙ্গিনী। আসন্ন বিপদের কথা ভেবে ভয়ে রক্ত জল হয়ে আসে তার। কিন্তু তাই বলে বেশি ভয় পেলে চলবে না। এতে রাজমোহন আরও যে হিংস্র হয়ে উঠবে, মাতঙ্গিনী মনে সাহস সঞ্চয় করে সেখানেই দাঁড়িয়ে রইল। আবার বজ্রকণ্ঠে চিৎকার, মাধব ঘোষের বাড়ি?
কেন গিয়েছিলি বল? ডাকাতির হাত থেকে বাঁচাতে গিয়েছিলাম। চুপ কর হারামজাদি, মিথ্যে বলবার জায়গা পাসনি তুই? দৃপ্ত কণ্ঠে রাজমোহন বলল। মাধব ঘোষের প্রচুর অর্থ আর সুন্দর চেহারা দেখে ভুলেছিস তুই? এত রাত্রে তুই নিজের ঘর ছেড়ে পরের বাড়ি যাস কুলোটাপনা করতে। জেনে রাখ, তোর গতিবিধি আমি সর্বক্ষণ লক্ষ্য রাখি। তুমি আমায় ভুল বুঝো না, মাধবকে আমি ভালোবাসি এ কথা সত্যি, কিন্তু তাই বলে তার প্রতি আসক্ত নই। রাজমোহন বলল, দেখ, আমাকে ফাঁকি দিতে পারবি না। সব সময় তোর পিছু পিছু আমি নজর রাখি। সেদিন জল আনবার অছিলায় মাধবের সঙ্গে দেখা করে এসেছিস, তাও আমি জানি। উফ, এসব মিথ্যে কথা। মাতঙ্গিনী চিৎকার করে বলল। চুপ কর, রক্তবর্ণ চক্ষু করে আবার শাসিয়ে দিল রাজমোহন। মনে রাখিস, বেয়াদপির একটা সীমা তুই ছাড়িয়ে উঠেছিস। তোর রূপ আছে এ কথা সত্য, তুই সুন্দরী তাও মানি। তার জন্য আমার মনে একটা আহ্লাদ ছিল, অহংকার ছিল। আমি তোকে একান্ত কাছে পেতে চাই, ভালোবাসতে চাই, নিগুড়ভাবে তোকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে ঘর সংসার করতে চাই। কিন্তু তুই কুলোটা, আমার ঘর ভাঙবার সর্বনাশা ইচ্ছা রয়েছে তোর। মাতঙ্গিনী আবার অশ্রু সজল কণ্ঠে বলল, মিথ্যা, এ সবই মিথ্যা। চুপ কর শয়তানি। হিংস্র শার্দুলের মতো রক্ত চোখ দুটি জল জল করে ওঠে রাজমোহনের। সে বলে, তোকে আমি খুন করব। যে রূপের জ্বালায় আমাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছিস, সেই রূপের দেমাক এই দুই হাতে দলিত মর্থিত করব আমি। আহ, অপষ্ট চিৎকার। তোর নামে এই গ্রামে কলঙ্ক রাটার আগেই তোকে শেষ করব আজ পাপিষ্ঠা। রাজমোহন দুটো শক্ত হাত দিয়ে মাতঙ্গিনীর গলা সজোরে চেপে ধরে প্রাণপণে সেই নরাধমের কঠিন হস্তমুষ্টি থেকে মুক্ত হবার জন্য বারবার চেষ্টা করতে থাকে সে, কিন্তু সে চেষ্টাও ব্যর্থ হয়ে যায়। দৃঢ় থেকে দৃঢ়তর হয় রাজমোহনের বজ্র মুষ্টি। চারিদিকে ঘন আধার নেমে আসে, দম আটকে আসছে, প্রাণবায়ু বুঝি বেরিয়ে যায় তার। দু চোখের অশ্রুর বিনিময়ে প্রাণ ভিক্ষা চায় সে, কিন্তু রাজমোহন নির্দয় নিষ্ঠুর হস্তে তাহার গলা দেশে নিষ্পেষণ করতে থাকে। ঠিক সেই মুহূর্তে বাইরের জানলাটা একটা প্রকাণ্ড আঘাতে হুড়মুড় করে ভেঙে পড়ে, আর সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে ভাঙা জানলা দিয়ে এসে ঢোকে দুইজন ছন্ডা মার্কা মানুষ। সারাটা দেহ তাদের বাইরের অঝরে ঝরা বৃষ্টি জলে সিক্ত। 7। হঠাৎ এভাবে রাজমোহনের ঘরে লোক দুটো ঢোকবার জন্য আঁতকে উঠল সে। মাতঙ্গিনীর কাছ থেকে ছিটকে দূরে সরে এসে চিৎকার করে বলল, কে তোরা? চুপ কর বেঈমান, যত সব বীরত্ব ঘরের ভিতরেই তোর। একজন জিজ্ঞেস করল, বল, বউকে এভাবে হত্যা করছিলি কেন? সে কৈফিয়ত তোদের দেব না শয়তান। রাজমোহন গর্জে উঠল, তোদের কি মতলব সে কথা আগে আমায় বল। ডাকাতি করবার ইচ্ছা থাকলে তবে মান নিয়ে সরে পড়, এখানে খুব একটা বেশি সুবিধা হবে না তোদের। যা। তাদের মধ্যে থেকে একজন বলল, কি লক্ষ টাকা আছে তোর ঘরে যে ডাকাতি করব? আগে বল, কেন তুই তোর স্ত্রীকে হত্যা করছিলি? আমি 100 বার করব, আমার খুশি, তাতে তোর কি? আমার আবার কি? তবে আমি তোর হিতৈষী কি না? তাই রাখ, শয়তান আবার হিতৈষী হয়। রাজমোহন বলল, জানিস আমি কে? আমার নাম রাজমোহন। চিনি বন্ধু, খুব ভালো করে চিনি, কিন্তু আমাদেরও তুমি যে এত শিগগির ভুলে গেলে, এই দেখো এবার চিনতে পারো কি না। লোকটা আধার থেকে এবার আলোয় সরে এসে দাঁড়ালো। তাকে দেখে চিনতে বাকি রইল না। সে আঁতকে উঠে বলল, সর্দার তুমি? হ্যাঁ, আমি। এই বলে সর্দার এগিয়ে এলো রাজমোহনের দিকে। রাজমোহন দেখল সর্দারের হাতে ধারালো ছোড়া চকচক করছে। রাজমোহনের মুখের উপর লোলুপ দৃষ্টি রেখে বলল, বিশ্বাসঘাতক, বেঈমান। তার মানে? রাজমোহন অবাক দৃষ্টি মেলে বলল, কি বলছো তুমি সর্দার? ঠিকই বলছি, তুমি একটা পাক্কা জুয়াচোর। তোমার শয়তানির আসল রূপ পেয়ে গেছি আমরা। এবার বলো, গাঁয়ের মাধব ঘোষের কাছ থেকে কত টাকা ঘুষ হিসাবে নিয়েছো তুমি? আমি মাধব ঘোষের কাছ থেকে টাকা নিয়েছি? কি বলছো? নাওনি? আকাশ হতে পড়লে দেখছি।
সর্দার বলল, তবে আমাদের গোপন খবর সব মাধব ঘোষ কেমন করে জানলো? আমাদের দলের কেউ প্রাণ দিলেও কখনো বেইমানি করবে না। কিন্তু আমি এসব কথা কখন বলবো মাধব ঘোষকে? করুণ সুরে বলল রাজমোহন, আমি তো সর্বদাই তোমাদের সাথে ছিলুম। বটে, তোমার বউকে দিয়ে তুমি সংবাদ পাঠিয়েছ মাধব ঘোষের কাছে, তা আমি ঠিক লক্ষ্য করেছি। কিন্তু আমার বউকে আমি যে পাঠিয়েছি সে কথা তোমাকে কে বলল সর্দার? আমার স্ত্রী যে এই কাজ করতে পারে এই খবর আদেও আমি ঘুণাক্ষরেও জানি না। চুপ কর বেঈমান, তোমার চালাকি আর বুঝতে বাকি নেই কারুর। বিশ্বাসঘাতকতার যে কি শাস্তি তা তুমি ঠিক জানো না। তোমার প্রাপ্য সেই শাস্তিটাই তোমায় দিতে এসেছি। পৃথিবী থেকে চির বিদায় নেবার জন্য প্রস্তুত হও রাজমোহন। রাজমোহন ভাবল, সত্যি কথা বলে এদের হাত থেকে কোনো ক্রমেই নিস্তার পাওয়া যাবে না। সর্দার কিছুতেই রাজমোহনের কোনো কথা বিশ্বাস করবে না। তাই এদের কবল থেকে আত্মরক্ষা করতে হলে শারীরিক বল প্রয়োগ ছাড়া আর কোনো পথ নেই। রাজমোহন তাই সজাগ হয়ে থাকল, সুযোগের প্রতীক্ষা করতে লাগলো কেবল। সর্দার একটু এগিয়ে আসে রাজমোহনের কাছে। রাজমোহনের কবজিটা শক্ত হাতে ধরে ফেলে সর্দার, তারপর ধারালো ছোড়াটা তার বুক লক্ষ্য করে উত্তোলিত করে। ক্ষিপ্র বেগে রাজমোহন সর্দারের তলপেটে মারে প্রচণ্ড এক লাথি। হঠাৎ আঘাতের ফলে কিছু দূরে ছিটকে পড়ল সর্দার, আর তৎক্ষণাৎ সর্দারের হাতে ছুরিটা কেড়ে নিয়ে তার বুকের উপর চেপে বসল রাজমোহন। কিন্তু সর্দারের অনুচর সেথায় উপস্থিত ছিল। পিছন দিক থেকে রাজমোহনকে আক্রমণ করল। রাজমোহন সর্দার ও তার অনুচরের হাতে বন্দী হলো। একটা দড়ি নিয়ে রাজমোহনকে শক্ত করে বেঁধে ফেললো ওরা। তারপর সর্দার রাজমোহনের কণ্ঠদেশ চেপে ধরল। দম বন্ধ হয়ে আসে, প্রাণ বুঝি যায়। সমস্ত শরীর দিয়ে ঘাম বের হচ্ছে। রাজমোহন দেখল মৃত্যু তার সুনিশ্চিত। আর কোনো ক্রমেই রক্ষা নেই সর্দারের হাতে। প্রাণ ভিক্ষা সর্দারের কাছে শেষবারের জন্যে। কাতর প্রার্থনায় হাতের মুষ্টি একটু শিথিল করল দস্যু সর্দার। সে বলল, তাহলে যা জিজ্ঞাসা করি চটপট উত্তর দাও। বলো, আমি সত্যি কথাই বলবো তোমার কাছে। সর্দার তখন জিজ্ঞাসা করল, আমরা যখন কথা কইছিলাম তখন তোমার বউ নিশ্চয় জেগেছিল। তুমি সব দেখে শুনে এসে কেন বললে সে ঘুমিয়ে আছে? আমি তখন সে অবস্থায় যা দেখেছিলাম তোমায় তাই বলেছিলাম। এমন তো হতে পারে সে তখন ঘুমায়নি, অথচ ঘুমের ভান করে শুয়েছিল আর চুপি চুপি সব কথা শুনছিল। সর্দার, আমি কি শুধু শুধু নারী হত্যা করতে গিয়েছিলাম? আমাদের সব কথা শুনে ও মাধব ঘোষের বাড়ি গিয়ে সব কথা বলে এসেছে। ও যে আমাদের গোপন খবর মাধব ঘোষকে গিয়ে বলেছে, সেই জন্যই তোকে খুন করতে গিয়েছিলাম। নইলে শুধু শুধু একটা নারী হত্যা করতে যাব কেন বলো? সর্দারের মনের সন্দেহ এতক্ষণে দূর হয়ে গেল। সব কিছু পরিষ্কার হয়ে গেল তার কাছে। তাহলে ওই ডাইনি মাতঙ্গিনী এসবের মূল। চেঁচিয়ে বলল, তাহলে ওকেই খুন করব আমি। রাজমোহনের নিকট থেকে সরে এসে মাতঙ্গিনীর উপর ঝাঁপিয়ে পড়বার জন্য উঠে দাঁড়ালো সর্দার। কিন্তু এ কি কাণ্ড! কোথায় গেল মাতঙ্গিনী? হইচই গোলমালের ভিতর চুপি চুপি কখন যে সে ঘর থেকে পালিয়ে গেছে কেউ সে খবর রাখেনি। রাজমোহন বলল, আমার বইয়ের গায়ে তোমরা হাত দেবে না। আমার দেহের বাঁধন খুলে দাও। ওই ডাইনিকে আমি খুঁজে বার করে নিজের হাতে খুন করব। বেশ, তোমার বইয়ের গায়ে হস্তক্ষেপ করার এতটুকু লালসা আমার নেই। রাজমোহনের দেহের বাঁধন খুলে দেওয়া হলো। তারপর সমস্ত বাড়িটা তন্ন তন্ন করে খুঁজেও মাতঙ্গিনীকে পাওয়া গেল না। বউকে বাড়িতে না পেয়ে রাজমোহন চিন্তিত হয়ে পড়ল। মনে মনে ভাবল, বেশি দূর নিশ্চয়ই সে যেতে পারেনি। মনে হয় সামনেই কনকের বাড়িতে রয়েছে, সেখানেই সে আশ্রয় নিয়েছে। তাই দ্রুত পদে কনকের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেল। তার বাড়ির ভিতর প্রবেশ করে প্রথমেই শোবার ঘরে ভালো করে উঁকি মেরে দেখল রাজমোহন। শোবার ঘরে আলো নেই, শুধু নাক ডাকা শব্দ ভেসে আসছে। ডাকাতের সর্দার এদিকে পিছনে এসে দাঁড়িয়েছে রাজমোহনের। কি ব্যাপার, বইয়ের কোনো হদিশ মিলল? না সর্দার, এরা তো সবাই অন্ধকারে ঘুমাচ্ছে। তবে আমার মনে হয় এখানেই আছে সে। তোমরা একটু এখানে দাঁড়াও, আমি একটু ভালো করে দেখে আসছি। রাজমোহন কনকদের ঘরের দরজায় মৃদু করাঘাত করল। শব্দ শুনে ভিতর থেকে সাড়া দিল কনক, কে? আমি রাজমোহন, দরজাটা একটু খোলো, দরকার আছে।
এত রাত্রে আবার কিসের দরকার? হাঁক ডাকে কনকের মাও জেগে উঠল। দরজা খোলা মাত্রই ঘরে ঢুকলো রাজমোহন। কনকের মা জিজ্ঞাসা করল, রাজু, কি খবর? এত রাত্রে কি দরকার তোমার? কারণ আমাদের গ্রামে মাধব ঘোষের বাড়িতে আজ ডাকাত পড়েছিল, তাই সকলকে সাবধান করে যাচ্ছি। কি বলছো তুমি? কনকের মা ভয় জড়িত কণ্ঠে জিজ্ঞেস করল, কিছু নেয়নি তো? না, ডাকাত দল তেমন সুবিধা করতে পারেনি। প্রদীপের আলোয় সে ঘরের চারপাশ তীক্ষ্ণ দৃষ্টি মেলে গোপনে যেন কাকে খুঁজছে, কিন্তু কাউকে কোথাও না দেখে অবশেষে বলল, রাত আর বেশি নেই, এখন আর তেমন কোনো ভয় নেই, তবুও সাবধানে থাকা অনেক ভালো। আচ্ছা, আমি যাচ্ছি। এই বলে রাজমোহন চলে গেল, কিন্তু নিরাশ হয়েই তাকে ফিরতে হলো, কারণ যার উদ্দেশ্যে গেল তার দেখা মিলল না। 8 মাতঙ্গিনী ভালো করেই জেনেছিল কনকের বাড়িতে আশ্রয় নেওয়া কোনো মতেই নিরাপদ নয়। প্রথমেই রাজমোহন কনকদের বাড়িতেই তল্লাশি চালাবে। মাতঙ্গিনী তাই নিকটেই ফুলপুকুরে কয়েকটা ঝোপের আড়ালে লুকিয়ে রাতের বাকি অংশটুকু কাটিয়েছিল। তারপর ভোর হতেই কনকের বাড়ি এসে উঠল। ঘুম থেকে উঠে কনক কলসি আর গামছা নিয়ে ফুলপুকুরে স্নান করতে যাচ্ছিল। ভোরে মাতঙ্গিনীকে এভাবে দেখে সবিস্ময়ে জিজ্ঞেস করল, হঠাৎ এ কি রে? এত ভোরে কি মনে করে? তোর সাথে অনেক দরকারি কথা আছে। কি কথা? আয়, ঘরে আয়। না, এখানে নয়, পুকুর ঘাটেই চল, সেখানেই সব বলবো। মাতঙ্গিনীর কাছে সব লোম হর্ষক কাহিনী শুনে শিউরে উঠল কনক। বলল, সত্যি ভাই, তুই বলেই এত সব করতে পারলি, অন্য কেউ হলে নির্ঘাত একটা অঘটন ঘটে যেত। তা এখন তুই কি করবি স্থির করেছিস মাতু? কি আর করব ভাই, এ পোড়া কপালে যা আছে তা সইতেই হবে আমাকে। তার মানে আবার তুই ওই খুনে স্বামীটার কাছে ফিরে যেতে চাস? ওর কাছে যাওয়া মানেই তো তোর মরণ। তাছাড়া আর কি গতি আছে বল? মরতে আমাকে হবেই, এছাড়া আমার আর পথ খোলা নেই। নিজের ঘর ছেড়ে অন্যের আশ্রয়ে থাকলে কুলোটা কলঙ্কিনী বলতে কেউ ছাড়বে না। তা কেন, তুই বরঞ্চ ইচ্ছে করলেই বোন হেমাঙ্গিনীর কাছে গিয়ে কিছুদিন থাকতে পারিস। না, তা সম্ভব হবে না। আত্মবেদনায় চোখ দুটি টলটল করে উঠল মাতঙ্গিনীর। বলল, তুই তো সব জানিস ভাই। আমি তা কিন্তু বলছি না। তুই ওখান থেকে কোনো লোক নিয়ে সোজা বাপের বাড়ি চলে যেতে পারিস। ওটাও সম্ভব নয়। আকুলভাবে কাঁদে মাতঙ্গিনী। বলল, ও বাড়িতে আমি আর ক্ষণকালের জন্যও যেতে পারবো না কনক। মাতঙ্গিনীর দুঃখে কনকের দু চোখে জল এসে গেল। সে তখন কাঁদছিল। এমন সময় হঠাৎ পিছন থেকে কে যেন একজন বলে উঠল, কে গো বাছা তোমরা, এমন করে কাঁদছ? প্রৌঢ়াকে দেখে আনন্দিত হয়ে কনক বলল, আর কি বলবো সুখীর মা, এই চির দুঃখের কথাই বলছিলাম আর কি। সুখীর মাও কলসি পুকুর পাড়ে রেখে ওদের কাছে এসে বসল। বলল, ওর আবার দুঃখ কি? যেমন পরীর মতো রূপ ওর। স্বামীর সঙ্গে বনিবনা নেই আর কি। রাজমোহনকে তো তুমি চেনো সুখীর মা। লোকটার স্বভাব চরিত্র মোটেই ভালো নয়, ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে। এর জন্য কান্নাকাটির কি হলো? স্বামী স্ত্রীতে ঝগড়াঝাটি একটু হয়েই থাকে, তার জন্য মন খারাপ করে কি হবে? তা নয় সুখীর মা, ব্যাপারটা তুমি যত সহজ মনে করছো তা নয়। আসলে ওর স্বামী অন্য একটি মেয়েকে বিয়ে করতে চাইছে। মরণ আর কি, ঘরে এমন সুন্দর চাঁদপানা টুকটুকে সমত্ত বউ থাকতে হারামজাদার আবার নেশা হলো কেন? তাই আমি বলছিলাম সুখীর মা, তুই না হয় ওর জন্য আমাদের বাড়িতেই থাক। হ্যাঁ, তা তো বলতেই পারিস, কিন্তু জানো তো সুখীর মা, আমাদের কীরূপ অবস্থা। আমরা শুতে দেবার জায়গা দিতে পারি, কিন্তু খেতে দিতে পারবো না। তাহলে এক কাজ করলে হয় না, ও তো ওর বোন হেমাঙ্গিনীর ওখানে গিয়েও কদিন কাটিয়ে আসতে পারে। না গো সুখীর মা, সে পথেও ওই অভাগী কাঁটা দিয়ে রেখেছে। কেন, ওখানে আবার কি হলো? ও মা, জানো না বুঝি, গেলবার শ্রাদ্ধের সময় রাজমোহনকে তো নিমন্ত্রণ করেননি মাধববাবু,
সেই থেকে ওদের সাথে যে মতবিরোধ চলছে তার ফলে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। ওই অলক্ষণে স্বামীর জন্য তুমি তোমার মায়ের পেটের বোনকে পর্যন্ত ত্যাগ করেছ। হায় আমার কপাল, একেই বলে স্বামী সোহাগিনী। তা বাপু একটা কাজ করলে হয় না? আমার সাথে না হয় বড় গিন্নির বাড়ি চলুক, গিয়ে দেখবে কি ভালো মানুষ উনি। ঠিক এই রূপ একটা প্রস্তাবের আশায় বসেছিল কনক। প্রৌঢ়ার কাছ থেকে এ প্রস্তাব পেয়েই সে আনন্দে আত্মহারা হয়ে মাতঙ্গিনীকে বলল, আর দেরি নয়, এখনই সুখীর মার সাথে মথুরের বাড়ি চলে যা। ওর চেয়ে ভালো জায়গা আর কোথাও পাবি না তুই। নিজের পোড়া অদৃষ্টকে বারবার ধিক্কার দিল মাতঙ্গিনী, কিন্তু কনকের প্রস্তাব তার অমান্য করার কোনো উপায় ছিল না। 9 মথুর ঘোষের 2 স্ত্রী, বড় গিন্নির নাম তারা আর ছোট গিন্নি চম্পক। বড় তারা তেমন সুশ্রী নয়, কিন্তু মনটি তার খুবই উদার। পরের দুঃখ কষ্ট দেখলে নিজের মন প্রাণ ব্যাকুল হয়ে ওঠে। মাতঙ্গিনীর দুঃখেও সে বিচলিত হয়ে উঠেছিল। তাই মথুরকে সব কথা খুলে বলে তার আশ্রয়ের প্রার্থনা জানিয়েছিল। মথুর তার এ আবদার ফেলতে পারেনি। চম্পক দেখতে খুব সুন্দরী ছিল, বলতে গেলে চাঁপা ফুলের মতোই ছিল তার দেহশ্রী। কিন্তু বাইরে সে যতটা রূপসী ছিল, ভিতরের রূপটা তার ততটা সুন্দর ছিল না। নিজের রূপের ছটায় কৃতদাস করে রেখেছিল স্বামী মথুরকে। একটা গ্রাম্য মেয়েকে এনে নিজের ঘরে ঠাঁই দেওয়ায় মথুরকে সে কোনো ক্রমেই ক্ষমা করতে পারেনি। তাই মাতঙ্গিনীর সাথে প্রথমেই খুব একচোট ঝগড়া করে নিল। মাতঙ্গিনী নষ্ট মেয়ে, মাতঙ্গিনী ঘর পালানো বউ, এমতো অবস্থায় এ মেয়েকে এ বাড়িতে আশ্রয় দেওয়াও পাপ। কিন্তু বড় বউয়ের সাথে কথায় এঁটে উঠতে পারল না চম্পক। মাতঙ্গিনীর পক্ষ নিয়ে চম্পককে অনেক কথা শুনিয়ে দিল। রাত্রে চম্পকের ঘরে প্রবেশ করেই মথুর বুঝতে পারল চম্পক অভিমান করে আছে, কারণ পৃথক শয্যায় চম্পক নিজের শয়নের ব্যবস্থা করেছে। মথুর চম্পকের নিকট এসে মাথা থেকে গোমটা খুলে ফেলে বলে, কি হয়েছে তোমার? মনে হচ্ছে যেন আজ তুমি আমার উপর রাগ করে বসে আছো। যাও, আমার সাথে কথা বলবে না। আমি তোমার কে? কেউ না, নইলে গ্রামের ওই নষ্টা মেয়েটাকে এনে তুমি ঠাঁই দিলে। ওহো, এই কথা। মথুর হাসল, বলল, নষ্টা মেয়ে এসব কথা কে বলল? বলা বলির আবার কি আছে এতে? এ তো স্পষ্টই বোঝা যায়। নিজের বোন হেমাঙ্গিনীর বাড়িতে থাকতো, সেখানে না গিয়ে ও এখানে এলো কেন মরতে? তার বাড়িতে নিশ্চয়ই ওর ঠাঁই হবে না, তাই। আহা, এখনো তো কোনো খারাপ কথা শুনিনি ওর সম্বন্ধে। যেদিন শুনবো সেদিন না হয় দূর দূর করে তাড়িয়ে দেব। তোমার যা খুশি তুমি করো গে যাও। তুমি ওই মেয়েকে বাড়ি থেকে দূর করো বা না করো সেটা তোমার মর্জি, কিন্তু তার আগে আমায় তুমি বাপের বাড়ি পাঠিয়ে দাও। আর এক পলকও আমার মন টিকছে না এখানে, কড়া সুরে বলল চম্পক। এ তুমি কি বলছো চম্পক? তোমায় যে আমি খুব ভালোবাসি, এমতো অবস্থায় তুমি বাপের বাড়ি চলে গেলে আমার কি হবে? আমি যে এক মুহূর্তও তোমাকে ছেড়ে থাকতে পারবো না। চম্পক বলল, তবে ওই মেয়েটাকে আগে তাড়াও বাড়ি থেকে। মথুর এবার আর কোনো কথা বলল না। চম্পক আবার বলে, কথা দাও তুমি কালকেই বাড়ি ছাড়া করবে। চিন্তিত হলো মথুর, বলল, আমায় একটু চিন্তা করতে দাও। তবে তুমি চিন্তা করো, বলে সে শয্যায় গিয়ে শুয়ে পড়ল। পরের দিন বৈঠকখানায় যেতেই মথুর শুনতে পেল রাজমোহন তার অপেক্ষায় বসে আছে। মথুর যাবার সঙ্গে সঙ্গে রাজমোহন বলল, আমার স্ত্রী আপনার আশ্রয় প্রার্থী হয়েছে। মহাশয়ের যদি অনুমতি পাই তবে তাঁকে গৃহে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তা যাবেন না কেন, নিশ্চয়ই তাকে নিয়ে যাবেন। সুখীর মাকে দিয়ে ওকে আমি এখনই আপনার বাড়ি পাঠিয়ে দিচ্ছি। মাতঙ্গিনী রাজমোহনের কথা যখন শুনল তখন সারা শরীরে কাঁটা দিয়ে উঠল তার। কেন সে বাড়ি থেকে পালিয়ে চলে এসেছে সে কথা তো ওদের মধ্যে আর কেউ জানে না। আসল কারণ গোপন করে রেখেছে মাতঙ্গিনী। কেবলমাত্র পারিবারিক কলহই তার গৃহত্যাগের কারণ, এ কথাই জানে প্রত্যেকে। তাই স্বামী যখন নিজে তাকে নিতে এসেছে তখন স্বামীর দিক থেকে বিবাদের কারণ নিশ্চয়ই সব মিটে গেছে।
মাতঙ্গিনী এসব ব্যাপারে অহেতুক কোনো গোলযোগ সৃষ্টি করল না, বরঞ্চ সুখীর মার হাত ধরে মথুরের বাড়ির খিড়কির দরজা দিয়ে পথে বের হয়ে পড়ল। 10 রাধাগঞ্জ গ্রামের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হয়ে চলেছে মধুবতী নদী। তার তীরেই রয়েছে একটা দুর্ভেদ্য অরণ্য। এই বনাঞ্চলে মানুষের গমনাগমন মোটেই নেই, কারণ অসংখ্য বিষধর সাপ, হিংস্র বন্য পশু এই বনে বাস করে। মনুষ্য যাতায়াত না থাকলেও লক্ষ্য করলে দেখা যায় বনের ভিতর অতি ক্ষীণ পদচিহ্ন চোখে দেখা পড়ে, কিন্তু সেই পদ এতই ক্ষীণ ও অস্পষ্ট যে অপরিচিত কোনো ব্যক্তির পক্ষে সেই গমনাগমন খুবই দুঃসাধ্য। অরণ্য মাঝে একটি ছোট কুঠির। কুঠিরটা চারধার ঝোপে ঝাড়ে সম্পূর্ণ ঢাকা। দেখলে লতাপাতার ঝোপ ছাড়া আর কিছুই ভাবা যায় না। ওই কুঠিরের অভ্যন্তরে কেবল দুজন লোক বসে আছে, একজন সর্দার আর একজন তার নিত্য অনুচর ভিখু। স্যাঁতস্যাঁতে মেঝের ওপর চাটাই পাতা, তার উপর ওরা ক্ষীণ কণ্ঠস্বরে আলাপ করছিল। সর্দার বলল, এই কাজটা যদি আমরা করতে পারতাম তাহলে আমাদের অনেক লাভ হতো। কত সর্দার? তা প্রায় 5,000 টাকা তো বটে। তাই নাকি? তাহলে আর কি, অতি আরামেই এতগুলো টাকা উপায় করব, তাতে মন্দ কি? কাজটা যত সহজ ভাবছিস ততটা নয় রে ভিখু। কেন? কঠিন আবার কি হলো? মাধবের উইলটা নিয়ে উকিল সাহেব যখন সদরের দিকে যাত্রা করবে তখন পথে ওই ব্যাটাকে ঘায়েল করে উইলটা আত্মসাৎ করতে হবে, এই তো। হ্যাঁ, কিন্তু মাধব যে উইলের সাথে আর 2-4 জন লোক পাঠাবে না সে কথা কে বলবে? কিন্তু মাতঙ্গিনীটাই সব কিছু সর্বনাশ করলো, মাধব ঘোষকে সব জানিয়ে দিয়ে। তাহলে এখন কি করতে হবে সর্দার? উপায় আমি একটা অবশ্য বার করেছি, কিন্তু সেটা এখন গোপন রাখতে চাই, বলবো না। তাই শুধু আমার কথা মতন কেবল কাজ করে যা, দেখ কি হয়। ভিখু বলল, কেমন মতলব করেছো আমাকে একবার বলো না, আমি দিব্যি কেটে বলছি, অন্য কাউকে বলবো না আমি এই কথা। এমনি সময় দূর বনে একটি শব্দ শোনা গেল। এই সংকেতের ডাকের প্রকৃত অর্থ সর্দারের জানা। তাই সর্দার বলল, চুপ, রাজমোহন আসছে, আর কোনো কথা ফাঁস করা চলবে না, সাবধান। খানিক বাদেই সেই গোপন আড্ডায় রাজমোহন এসে উপস্থিত হলো। তাকে দেখেই সর্দার প্রশ্ন করল, তারপর তোমার খবর কি বলো? বউয়ের কোনো সন্ধান পেলে? পেয়েছি সর্দার, তাকে বাড়িতে রেখে এসেছি, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার সর্দার। কেন? স্ত্রীকে পেলে কোথায়? ভেবেছিলাম মাধব ঘোষের বাড়িতে ওর দেখা পাবো, কিন্তু তা না পেয়ে তাকে কিনা মথুর ঘোষের বাড়িতে। সর্দার গম্ভীর হলো। তাহলে মনে হয় মাতঙ্গিনী মথুর ঘোষের বাড়িতে গিয়ে ব্যাপারটা প্রকাশ করে এসেছে। না সর্দার, আমি অতি গোপনে ব্যাপারটা খোঁজ নিয়েছি। মথুর ঘোষকে এসব কথা সে কিছুই বলেনি। তা না হয় না বলুক, আমার বক্তব্য হলো ও পাজি বউকে আর ঘরে পুষে রাখা চলবে না তোমার। তুমি আজকেই দ্বিধাহীন চিত্তে ওকে খুন করে ফেলো। রাজমোহন নিরাশ হয়ে পড়ল। কাল শুধু উত্তেজনার বশেই মাতঙ্গিনীকে হত্যা করতে উদ্যত হয়েছিল বটে, কিন্তু আজ আর সে রাগ নেই। মন তার বড়ই অসহায় হয়ে পড়েছে। মাতঙ্গিনীর ভালোবাসা, লাবণ্যময়ী রূপ, ওর অপরূপ দেহশ্রী রাজমোহনকে চিরদিন মুগ্ধ করে রেখেছে। ক্ষণিকের উত্তেজনায় কাল সে যা করতে যাচ্ছিল এখন আর সে তা পারবে না। রাজমোহন কোমল কণ্ঠে বলল, তুমি একটিবার ভেবে দেখো সর্দার, আমার বউ যে খুব একটা বেশি অন্যায় করেছে তা নয়। আমাদের কোনো কথাও ফাঁস করে দেয়নি, এ খবরও আমি নিয়েছি বটে। বউয়ের প্রতি খুব দরদ দেখতে পাচ্ছি। তা যে কথাই বলো কেন বাপু, তুমি হয় তোমার বউকে হত্যা করো, নয়তো এই আস্তানায় সস্ত্রীক বাস করো। ওই বউয়ের জন্য আমাদের একটা অঘটন ঘটবে, তা কিছুতেই হবে না। সে কি সর্দার, তোমাদের আড্ডায় গিয়ে বাস করবো আমি? আমি কি তোমার মতন পেশাদার ডাকাত নাকি? আর তাছাড়া আমার কি কেউ নেই ভাবছ? বোন রয়েছে, পিসি রয়েছে, তাদের ছেড়ে। চুপ কর রাজমোহন, ওসব অজুহাত আমি শুনতে চাই নে। আমাদের দলের নিয়ম,
তোমাকে অবশ্যই মানতে হবে। যদি এর ব্যতিক্রম করো তবে শাস্তি তোমাকে নিতেই হবে, আর সেই শাস্তি মানেই মৃত্যুদণ্ড। রাজমোহন কোনো কথা বলল না। সর্দার পুনরায় বলল, যাও, কালকের দিনটা পর্যন্ত সময় দিলাম, এর ভিতর ভেবে চিনতে দেখো কি করবে, পরে আমায় জানিও। সর্দারের কাছ থেকে রাজমোহন সোজা বাড়ির পথে রওনা হলো। বাড়িতে এসে রাজমোহন বোনকে ডেকে বলল, এবার তোর বৌদিকে এদিকে আসতে বলতো কিশোরী। বৌদির কথা শুনে অবাক হয়ে পড়ল কিশোরী। বলল, কোথায় বৌদি? বৌদি সেই যে চলে গেল কালকে, কই এখনো সে তো বাড়ি ফিরে আসেনি। আসেনি? আমি নিজের চোখে তাকে দেখলাম মথুর ঘোষের বাড়ি থেকে সুখীর মায়ের সাথে রওনা হতে, অথচ তুই বলছিস যে সে আসেনি। রাজমোহন রাগে জ্বলে উঠল। সে তখনই মাধব ঘোষের বাড়িতে লোক পাঠালো মাতঙ্গিনীর খোঁজে, কিন্তু সেখানেও খবর পাওয়া গেল না মাতঙ্গিনীর। আবার মথুর ঘোষের নিকটও জেনে আসলো রাজমোহন, মাতঙ্গিনী সেখানেও নেই। 11। অমাবস্যার ঘন অন্ধকারময় রাত্রি। মাধব নিজের শয়নকক্ষের আলো জ্বালিয়ে আরাম কেদারায় বসেছিল। আশেপাশে বেশ কিছু বই ছড়ানো ছিল। মাধবের হাতেও বই, কিন্তু সেই বইয়ের দিকে তার দৃষ্টি নেই। দৃষ্টি রয়েছে অসংখ্য তারকাখচিত আকাশের দিকে। কত কথাই না ভাবছিল মাধব। তার উকিল মামলার যে খবর পাঠিয়েছে তা মোটেই সন্তোষজনক নয়। তার শত্রুপক্ষে যেসব লোকের খোঁজ পাওয়া গেছে তারা করতে না পারে এমন কোনো কাজ নেই। মাধব ভাবছিল মাতঙ্গিনীর কথাও। সে মথুরের গৃহে আশ্রয় নিয়েছিল কেন? তবে নিতান্ত গুরুতর কোনো পরিস্থিতির উদ্ভব না হলে তার মতো মেয়ে কিছুতেই এমন কাজ করতে পারত না। কিন্তু চিন্তা করতে কষ্ট হয় না মাধবের? মাধবকে সে ভুলতে চায়। তার সমস্ত স্মৃতি মন থেকে সে চিরদিনের মতো মুছে ফেলতে চায়। তাই সে শত বিপদেও মাধবের আশ্রয়ে আসতে চায়নি। কিন্তু মথুরের বাড়িতে আশ্রয় নিয়েও হঠাৎ সে নিরুদ্দেশ হলো কেন? সে রহস্য শত চিন্তা করেও ভেদ করতে পারেনি মাধব। ভালোবাসার যে জ্বালা কি তা যেন আজ তিলে তিলে উপলব্ধি করতে পারল মাধব। সে মাতঙ্গিনীর স্মৃতির জ্বালায় চঞ্চল হয়ে বাইরে এসে দাঁড়ালো। বারান্দায় মৃদু পায়চারি করে মনকে শান্ত করতে প্রয়াসী হলো মাধব। ওদিকে কি দেখেছে সে? দেবদারু গাছটার আড়াল থেকে একটা ছায়া মতন কি যেন বাইরে বেরিয়ে আসছে। ক্ষণিকের জন্য আবার হঠাৎ আড়ালে চলে গেল ছায়াটা। কোনো পাখি বা অন্য কিছুর ছায়া নয় তো? মাধবের মনে জাগল সন্দেহ। বৈঠকখানা ঘর থেকে একটা ছোট্ট তরবারি হাতে নিয়ে সে বাইরে ছুটে এলো। লক্ষ্য করে দেখল সেই দেবদারু গাছটার মাথার অংশটুকু, কিন্তু সেই ছায়াটার চিহ্ন মাত্র নেই। ব্যাপারটা আরও ভালো করে খুঁটিয়ে দেখবার জন্য দেবদারু গাছটার নিচের দিকে এসে দাঁড়ালো মাধব। আর সহসা একটা রহস্যময় চিৎকারে সমস্ত রাত্রির গাঢ় অন্ধকার কেঁপে উঠল। তারপরেই তার হাতের ওপর কোনো কিছু একটা প্রকাণ্ড আঘাত এসে পড়ল। সেই আঘাতেই হস্তস্থিত তরবারিটি ছিটকে পড়ল মাটিতে। দেহের সামনে, পিছনে ও মাথায় আরও কয়েকটি আঘাত এসে পড়ল পর পর। তৎক্ষণাৎ মাধবকে শক্ত দড়ি দিয়ে আষ্টে পিষ্টে বেঁধে ফেলল ওরা। হতভাগ্য মাধব যখন কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে নির্যাতিত ও বন্দী, তখন বড় বাড়িতে মথুর ঘোষ তার বড় গৃহিণী তারার শয়নকক্ষে এপাশ ওপাশ করছে, কিন্তু ঘুম আসছে না তার। শিয়রে হাত পাখা নিয়ে অবিরাম হাওয়া করছিল তারা। তারার ঘরে আজ রাত্রি যাপন করছে মথুর। তখন এ বিষয়ে কোনো সন্দেহই নেই যে মথুর আজ মনের দিক থেকে সম্পূর্ণ ক্লান্ত। সেই রকম অবস্থায় যখনই বিশ্রামের প্রয়োজন হয় তখনই সে নির্দ্বিধায় বড়গিন্নির কক্ষে রাত্রি যাপন করতে আসে। তারাও তার স্বভাব সিদ্ধ সেবা ধর্ম দ্বারা মথুরের সকল রকম চিত্ত দৈকল্য অভিভূত করে দেয়। কিন্তু আজকের রাতটুকুই যেন সম্পূর্ণ ব্যতিক্রম। তারার সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছে।
মথুর কেনই বা চঞ্চল হয়ে পড়েছে তার কারণ তারার অজ্ঞাত। মামলা মোকদ্দমা বা জমিদারি সংক্রান্ত ব্যাপারে মন ভারাক্রান্ত থাকতে পারে, কিন্তু তার মানসিক উদ্বেগ আজ এতখানি তীব্র কেন? ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করল তারা, আজ কি হয়েছে তোমার, বলো না আমাকে। তুমি ঘুমাচ্ছ না কেন? কেমন করেই ঘুমায় বলো, ঘুম না এলে আমার? কি এত ভাবছো, বলো না। মথুর চুপ করে থাকে, কোনো কথার উত্তর দেয় না। তারা পুনরায় জিজ্ঞাসা করে, আচ্ছা যদি কিছু মনে না করো একটা কথা বলবো তোমাকে। কি কথা বলো? নিশ্চয়ই তোমার কোনো বিপুল ক্ষয়ক্ষতি হয়ে গিয়ে থাকবে হয়তো। কি হয়েছে সেটা আমায় বলো লক্ষ্মীটি। মথুর আঁতকে উঠল, কিন্তু নিজেকে সামলে নিয়ে উত্তর করল সে, কই কিছু হয়নি তো আমার। তুমি আমার কাছে লুকোবার চেষ্টা করো না বলছি। আজ কয়দিন থেকেই লক্ষ্য করছি তুমি কেমন যেন মন মারা হয়ে চলাফেরা করছো। আগের মতো ঠাট্টা পরিহাস করে কথা বলো না কারোর সাথে। চম্পার নিকটও কেমন গম্ভীর হয়ে থাকো। মেয়েটা কাছে এলেও তাকে তুমি যেমন যত্ন করে কাছে টানো না। সমস্ত ব্যাপারটা আমার কাছে গোলমেলে মনে হয়। মথুর তবু নিরুত্তর। তারা এবার মথুরের বুকের ওপর লুটিয়ে পড়ে কাঁদতে লাগলো। চোখের জলে মথুরের বুক ভাসিয়ে দিয়ে অশ্রু নেত্রে বলল, ওগো তোমার দুটো পায়ে পড়ি, আমার কাছে কিছু গোপন করো না তুমি। জানি তুমি আমায় চম্পার মতো ভালোবাসো না। তোমার সুখের ভাগই আবার সৌভাগ্য আমার নেই। তবুও তোমার দুঃখের কথা আমায় সব খুলে বলো। নিজের প্রাণ দিয়ে হলেও আমি তোমার মনের শান্তি ফিরিয়ে আনবার চেষ্টা করব। তারার কথায় মথুরের মন নরম হয়ে আসে। সে বলে, কই তেমন কিছু তো হয়নি আমার, তবে মামলাটা চলছে কি না। কই নতুন কোনো মামলায় জড়িয়ে পড়েছ তা তো শুনিনি আমি। তারা কাঁদতে লাগলো। অনুতপ্ত হলো মথুর। তারাকে সান্ত্বনা দিয়ে বলল, ছি কেঁদো না তারা। তুমি চোখের জল ফেললে আমার দুঃখ বাড়বে বই কমবে না। তুমি আমার প্রিয়তমা, তুমি আমার সুখ দুঃখের সাথী। দুঃখের দিনে একমাত্র ব্যথার দিনে তোমার কাছেই তো ছুটে আসি, সান্ত্বনার জন্য, শান্তি পাবার জন্য। কিন্তু আমার এ দুঃখ কমবার নয় তারা। আজ এ দুঃখের কাহিনী বলতেও পারবো না কাউকে। ঠিক সেই মুহূর্তে একটা প্যাঁচার ডাক শুনে মথুর শয্যা ত্যাগ করে উঠে দাঁড়ালো। তারা জিজ্ঞাসা করলো, ও কি অমন উতলা হয়ে উঠলে কেন? কিন্তু এ প্রশ্নের কোনো উত্তর দিতে পারল না মথুর। সে প্রায় ঝড়ের গতিতে ঘর থেকে বাইরে বার হয়ে গেল। তারার মনে বিস্ময় আর মানে না। তারা ভাবে একটা সামান্য প্যাঁচার ডাক শুনে সে এমন করে উদ্ভ্রান্তের মতো বাইরে চলে গেল কেন? এর আগেও তো এরূপ কত প্যাঁচা ডেকেছে এমনি করে, তখন তো এমন করে চমকে ওঠেনি সে। তারা চিন্তিত হলো, প্যাঁচার ডাকটার ভেতর নিশ্চয়ই এমন কোনো নিগূঢ় অর্থ খুঁজে পেয়েছে যার জন্য মথুর অমন করে ঘর থেকে বাইরে বেরিয়ে যাবার দরকার বোধ করল। তবে ওই ডাকটা নকল ডাক নয় তো? নানা সন্দেহের দোলায় দুলছে তারা। স্বামী নিচে নেমে গেলে সে ওপর থেকে লক্ষ্য করবার জন্য ছাদে গিয়ে দাঁড়ালো। ওপর থেকে প্রখর দৃষ্টি মেলে দেখতেই অন্ধকারের ভিতর অস্পষ্ট একটা মনুষ্য মূর্তি অনুমান করতে পেল তারা। তারার বুঝতে বাকি রইল না ওই মূর্তিই তার স্বামীর। ভয়ে সমস্ত হৃদয় কাঁপতে লাগলো তারার। অমন ভীষণ সর্পসংকুল গহন বনের ভিতর এই রাতে প্রবেশ করলো কেন মথুর? বিস্ময় আর আতঙ্ক শতগুণ বৃদ্ধি পেল তারার। কেবল নিস্পন্দ নির্বাক হয়ে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকলো ছাদের উপর। কিছুক্ষণ নানান দুর্ভাবনায় সময় কাটল তার। তারপর হঠাৎ এক মুহূর্তে আবিষ্কার করলো নিজের স্বামীকে। জঙ্গলের ভিতর থেকে সে পুনরায় বাড়িতে ঢুকলো। দেখতে পেল মথুর নিঃশব্দে ছোট লোহার গেট খুলে তার গুদাম ঘরের ভিতর গিয়ে ঢুকছে। গুদাম ঘরে কি এমন কাজ থাকতে পারে এত রাতে মথুরের? এই গুদাম ঘরে বৎসরে একটি বারের জন্যও ঢোকবার প্রয়োজন থাকে না। গুদাম ঘর থেকে যতক্ষণ বেরিয়ে না আসে ততক্ষণ প্রতীক্ষা করে থাকলো তারা। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হয়ে নিজের শয়নকক্ষে ফিরে এলো। তার কিছু বাদেই ফিরে এলো মথুর। মথুরকে দেখে তারা আর কোনো কথা উত্থাপন করল না। আজ রাত্রের কোনো ঘটনা, এমনকি কোনো প্রসঙ্গ আর উত্থাপন করল না মথুরের নিকট। 12
খুব ছোট একটা ঘর, তাও অত্যন্ত নিচু। একজন মানুষ দাঁড়িয়ে থাকলে তার মাথা প্রায় ছাদে গিয়ে ঠেকবে। ঘরটার আকার যতটা ক্ষুদ্র, তার ঠিক তেমনই ক্ষুদ্র দরজা। একজন মানুষ কেবল হামাগুড়ি দিয়ে ঢুকতে পারে ভেতরে। সেই ছোট দরজাতেও আবার লোহার কপাট আঁটা। ঘরটার ভিতরে একটা ক্ষীণ প্রদীপ মিটমিট করে জ্বলছে। প্রদীপের ক্ষীণ আলোয় প্রায়ান্ধকার দেওয়ালগুলো ভয়ঙ্কর একটা রূপ নিয়েছিল। দেওয়ালের চারপাশে কঠিন ইস্পাতের আবরণ। সেই ঘরের মধ্যে একজন মাত্র লোক রয়েছে, সে হতভাগ্য মাধব ঘোষ। দস্যুরা তাকে এখানে বন্দি করে রেখেছে। মাধব অস্থির ও চঞ্চল হয়ে পায়চারি করছিল। ঠিক এমন সময় বাইরের দরজায় চাবি ঘুরিয়ে তালা খোলবার শব্দ হলো। পর মুহূর্তেই ঘরের ভিতর প্রবেশ করলো দুইজন লোক। তাদের একজন হলো সর্দার, অপরজন তার নিত্যানুচর ভিখু। সর্দার আর ভিখু সেই ঘরের ভিতর ঢুকে পড়ে সতর্কতার সঙ্গে আবার দরজা বন্ধ করে দিল। মাধব ওদের দেখেও দেখল না। সে এক মনে শুধু পায়চারি করতে লাগলো। সর্দার গিয়ে মেঝের ওপর বসে পড়ল। তারপর বলল, ভিখু, সাজ তো দেখি, বেশ আরাম করে একটু টেনে নি। খানিকক্ষণ গঞ্জিকা সেবনের পর মাধব ঘোষের দিকে চেয়ে বলল সর্দার, কি বাবু, চলবে নাকি দুই এক টান? মাধব উত্তরে কোনো কথাই বলল না। পায়চারি করতে করতে হঠাৎ সে সর্দারের সামনে এসে থমকে দাঁড়ালো। বলল, আমাকে কেন তোমরা এই নিষ্ঠুরভাবে আটকে রেখেছ? কি চাও তোমরা? কি চাই বলো তো? হাসল সর্দার। বলল, টাকা চাই, টাকা, অনেক টাকা। তোমাকে আটকে রাখলে সেই টাকা পাবো। কিন্তু কে দেবে তোমাদের টাকা? কে দেবে তুমিই বলো তো। কার কথায় আমরা তোমাকে এমন করে আটকে রেখেছি? সে কথা জানি নে নাকি ভাবছ? মাধব উত্তর করল, সে লোকটি হচ্ছে মথুর ঘোষ। এই ঘরটা দেখে বুঝি ঠিক চিনতে পেরেছ? শুধু মথুর ঘোষের ছাড়া আর কি এমন লোহার ঘর থাকতে নেই এ তল্লাটে? সর্দার গম্ভীর হয়ে থাকলো কিছুক্ষণ। তারপর বলল, সে যাক, কেন তাকে আটকে রাখা হয়েছে আর আমাদের টাকাই বা দেবে কে, সেসব কথা এখন অবান্তর। তার চেয়ে বরঞ্চ কাজের কথায় আসা যাক। উইলটা আমাকে না দেওয়া পর্যন্ত। এমন সময় ঘরটার মধ্যে হঠাৎ একটা বিদঘুটে শব্দ শোনা গেল। ভিখু শব্দ শুনে চমকে উঠল। কিসের শব্দ ওটা? সর্দার সচকিত হয়ে উঠল। কিসের এ শব্দ? তিনজন ছাড়া আর তো কোনো চতুর্থ ব্যক্তি নেই এ ঘরে। অথচ কিসের শব্দ হলো ওটা? মনে হলো যেন কারুর দীর্ঘশ্বাসের শব্দ। চারিদিকে বেশ ভালো করে তাকিয়ে দেখল সর্দার, কিন্তু অন্য কিছুই নজরে পড়ল না তাদের। নিজের জায়গায় এসে বসে গাঁজার কলকেটা পুনরায় হাতে তুলে নিল সর্দার। ফিসফিস করে বলল, বেশ তাজ্জব ব্যাপার তো। এই শব্দটা শুনলুম একেবারে স্পষ্ট, অথচ কাউকে দেখতে পাচ্ছি না। ভিখু গাঁজার কলকে সাজাতে সাজাতে বলল, হয়তো ভুল শুনেছ সর্দার, আমাদের মধ্যে কারো নিঃশ্বাসের শব্দ মনে হয়। কিন্তু ভিখুর শেষবারের মতো কলকে সাজা হলো না। আবার অন্ধকারের ভিতর থেকে অমনি একটা দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল। এবার ভিখু সত্যিই ভয় পেল। সর্দারেরও মুখ শুকিয়ে উঠল। সর্দার সাহসী, কিন্তু তবুও কুসংস্কারাচ্ছন্ন মনে একটি বিশেষ ভয় পেয়ে বসল সর্দারকে। সে বলল, দাঁড়া, আমি বাইরে গিয়ে একবার দেখে আসছি। প্রদীপটা হাতে নিয়ে দাঁড়াতেই ভিখু বলল, বাহ, তুমি তো বেশ লোক সর্দার, আলোটা নিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছ। এদিকে এই সুযোগে অন্ধকারের ভিতরে যদি বাবুটি পালিয়ে যায় তখন? ঠিক বলেছিস। নিজের ভুলটা সংশোধন করে সর্দার। একটা মাত্র আলো নিয়ে ভিতরের আর বাইরের কাজ চলে কি করে? প্রদীপে একাধিক সলতে ছিল না। পরনের কাপড় খানিকটা ছিঁড়ে নিল সর্দার। তাই দিয়ে সে একটা সলতে তৈরি করে প্রদীপের তেলে ডুবিয়ে আগুন ধরিয়ে ঘরের ভিতর রাখল, আর প্রদীপটা নিয়ে বাইরে এলো। ঘরের বাইরে গিয়ে ভালো করে খুঁজে দেখল সর্দার, কোথাও কিছু নেই। অবশেষে নিরাশ হয়ে আবার ফিরে এলো ঘরের ভিতর। ভিখুর দিকে তাকিয়ে বলল যে, জায়গাটা ভালো বলে মনে হচ্ছে না ভিখু, হয়তো অন্ধকারে কোথাও কোনো অপদেবতা লুকিয়ে আছে। যত তাড়াতাড়ি সম্ভব চলে যাওয়াই ভালো।
তাই করো সর্দার, যা করতে হবে তা চটপট সেরে নাও। তখন সর্দার মাধব ঘোষের দিকে তাকালো। শোনো বাবু মশাই, আমাদের কথা যদি তুমি মানো তাহলে এখনই এখান থেকে তুমি মুক্তি পাবে। মাধব জিজ্ঞাসা করল, কি কথা? তোমার খুড়োর উইলটা যদি আমাদের হাতে এনে দিতে পারো তবে এখনই তোমার মুক্তির ব্যবস্থা করতে পারি। তা কেমন করে সম্ভব হবে? উইলটি কি আমি সাথে করে এনেছি? উইল তো রয়েছে বাড়িতে। আমি এখানে বন্দি অবস্থায় পড়ে থাকলে কেমন করে তা দেবার ব্যবস্থা করব? উপায়টা আমি তোমায় বাতলে দিতে পারি। বলো কি সে উপায়? সর্দার কাগজ, কলম আর কালি বার করে মাধবের সামনে তুলে ধরে বলল, তুমি এই কাগজের উপর লিখে দাও যে পত্রবাহকের হাতে যেন তোমার খুড়োর উইলটা দিয়ে দেওয়া হয়। তা যেন হলো। মাধব বলল, কিন্তু যার হাতে পড়বে এই চিঠি সে যদি আবার জিজ্ঞাসা করে আমার কথা, তখন সে কি বলবে? তা যা বলবার বলা যাবে, তুমি লিখে দাও। মাধব দেখল না লিখে দিয়ে আর তার উপায় নেই। কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার পূর্বের ন্যায় শব্দ শোনা গেল। এবারে একটা গোঙানির আওয়াজ, কেউ যেন নিদারুণ যন্ত্রণায় গোঙাচ্ছে। ভিখু আর সর্দার এবার সত্যি ভীষণ ভয় পেল। সর্দার চিৎকার করে উঠল, কে কে? এইসব অপদেবতার ভয় মাধব করে না, কিন্তু সেই গোঙানির শব্দটা কি? মাধব বলল, মনে হচ্ছে যেন ছাদের উপর থেকে এই শব্দটা আসছে। এর উপরে আর কোনো ঘর আছে নাকি? সর্দার বলল, না, তার ছাদের ওপরে কিছু নেই তো আবার। তা অবশ্য হতেও পারে, দাঁড়াও আমি একবার দেখে আসছি। বলেই সর্দার সেই ঘরটার ছাদের ওপর উঠে পড়ল। কিছু পরে ফিরে এলো সে। বলল, না, ছাদের উপরে কিছুই দেখতে পেলাম না। মাধব বলল, আশেপাশে কোনো ঘর আছে কি? হ্যাঁ, পাশেই দুটো ঘর আছে আরও। সেই ঘরে কি তোমরা কাউকে বন্দি করে রেখেছ? না, মনে হয় ওই ঘরেই আছে কেউ, শব্দটা ওই দিকেই। ওই ঘর দুটো দেখে আসছি তাহলে। ভিখু বলল, তালা বন্ধ রয়েছে, কেমন করে দেখবে সর্দার? তাতে এমন কিছু অসুবিধা হবে না। ঘরের মধ্যে যদি কেউ বন্দি থাকে তাকে তো বাইরে থেকে ডাকলেই সাড়া দেবে। দুটো ঘরই খোলা, কোনোরূপ তালা দেওয়া নেই। সর্দার আবার মাধবের নিকট ফিরে এলো। সে এবার অত্যন্ত অসহিষ্ণু। মাধবকে বলল, আর কাল বিলম্ব করো না বাবু, যা হয় লিখে দেবার চটপট লিখে দাও এবার। সর্দারের মনোগত ভাব দেখে মনে হলো মাধবের আর একটু বিলম্ব করলেই হয়তো তাকে আটক করে রেখেই চলে যাবে। তবুও উইলটা রক্ষা করবার জন্য চেষ্টা ত্রুটি করল না। মাধব বলল, আচ্ছা, উইলটা আমার কাছ থেকে নিয়ে কি পরিমাণ টাকা পাবে তুমি সর্দার? তুমি আমায় মুক্তি দাও, তোমাকে আমি তার চাইতে বেশি টাকা দেব। সর্দার বলল, বেশি টাকা আমার দরকার নেই, যা পাচ্ছি তাই যথেষ্ট। মুক্তি পেলে যে আমায় টাকা দেবে সে কথা অন্তত আমাকে বিশ্বাস করতে বলো না। অবশেষে নিরুপায় হয়েই কলমটা হাতে নিল মাধব। তারপর সে কাছারির আমলার কাছে চিঠি লিখতে আরম্ভ করলো। আর ঠিক সেই সময়ে ঝনঝন করে একটা প্রচণ্ড শব্দ হলো। দাপাদাপি হুড়োহুড়ি শুরু হয়ে গেল। আর ঠিক সেই মুহূর্তে মুহুর্মুহ দীর্ঘশ্বাস ও গোঙানির একটা বিকট আওয়াজ। একটা চিৎকার করে ঘর থেকে ছিটকে বাইরে বেরিয়ে পড়ল ভিখু ও সর্দার। দরজায় তালা লাগাবার অবকাশ তারা পেল না। ভয়ে আতঙ্কে ঊর্ধ্বশ্বাসে পালিয়ে গেল। মাধবও যে ভয় পেয়েছিল তা নয়, তবুও সাহসে ভর করে বাইরে এলো, কাউকে দেখতে পেল না। হঠাৎ নজরে পড়ল একটা আলোর শিখা। দীপশিখাটা লক্ষ্য করে দ্রুত এগিয়ে গেল সে। দেখল লণ্ঠন হস্তে দাঁড়িয়ে রয়েছে একটি সাম্য নারী মূর্তি। কে? মাধব গভীর দৃষ্টি নিয়ে সেই মূর্তি লক্ষ্য করল। তারপর হতচকিত হয়ে সে বলে উঠল, এ কি, তারা তুমি? মাধব? এই অবস্থায় মাধবকে দেখে তারাও কম আশ্চর্য হয়নি। তবুও উভয়ের এই প্রথম বিস্ময়ের মোহ কাটতে বিলম্ব হলো না কারুরও। কিন্তু রহস্যের কোনো কিনারা হয়নি তখনও। ঠিক সেই মুহূর্তে বাতাসে আবার ভেসে আসছে সেই দীর্ঘ নিঃশ্বাসের আর্ত কণ্ঠ। 13। তারা আর মাধব অনেকক্ষণ একে অন্যের দিকে অপলক নেত্রে তাকিয়ে আছে। কারো মুখে কথা নেই। মাধবের সাথে তারার পরিচয় আশৈশব। তারার পিতার গ্রামে ছিল মাধবের মামার বাড়ি। মাধব যখন প্রায়ই মাতুলালয়ে আসত
তখন হতেই দুজনের প্রতি প্রীতির একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে। এই মধুর সম্পর্ক বহুদিন পর্যন্ত অটুট ছিল, কিন্তু মাধবের পিতা রাধাগঞ্জ ত্যাগ করে যখন কলকাতায় স্থায়ীভাবে বসবাস শুরু করলেন, তখন হতেই তারার সাথে মাধবের অবশ্য দেখা সাক্ষাৎ বড় একটা হয়নি। কিন্তু খুড়োর সম্পত্তি হাতে পাবার পর যখন আবারই রাধাগঞ্জে স্থায়ীভাবে বসবাস শুরু করল মাধব, তখন থেকেই আবার পূর্ব পরিচয়ের সূত্রটা ক্রমশ গভীর হয়ে উঠতে থাকে। আজ হয়তো মথুর খুড়িমার সম্পত্তির লোভের মোহে মাধবের সাথে ঝগড়া বিবাদ করা শুরু করেছে, একে অপরের শত্রু হয়ে দাঁড়িয়েছে, কিন্তু কোনো কালেই মাধবের সাথে মথুরের এই সম্পর্ক ছিল না, বরঞ্চ এর বিপরীত সম্পর্কই বিদ্যমান ছিল। তখন মাধব প্রায়ই আসতো মথুরের বাড়ি, তারার সাথে মেলামেশা করত মাধব, কথাবার্তা আলাপ আলোচনার ভিতর দুইজনে ভ্রাতা ভগিনীর সম্পর্কের এক অমলিন আনন্দ উপভোগ করত। এই অবাঞ্ছিত সাক্ষাতে মাধবী প্রথম জিজ্ঞাসা করে, তারা, তুমি এখানে কেমন করে এলে? এই একই ধরনের প্রশ্ন আমিও তোমায় করতে পারি। আমার সব কথাই তোমাকে সময় মতো খুলে বলবো বৌদি। আমি পুরুষ, আমার পক্ষে এই সময়ে এখানে থাকা অশোভন নয়, কিন্তু তোমার ব্যাপারটাই বড় বেশি রহস্যের বলে মনে হচ্ছে বৌদি। তারা তখন স্বামীর কোনো কথা গোপন না করে আগা গোড়া সব বৃত্তান্ত বলে যেতে লাগলো। মথুরের অস্থিরতা, প্যাঁচার ডাকে উদ্ভ্রান্তের মতন বাইরে বেরিয়ে যাওয়ার কথা সব কিছু খুলে বলল তারা। এই রহস্যের রূপ উদ্ঘাটন হেতু মথুর ঘুমিয়ে পড়লে তার বালিশের নিচে থেকে গুদাম মহলের চাবি নিয়ে নীরবে এখানে চলে আসে তারা। পাশের গুদাম ঘরের দরজা খুলে সে তার ভিতর প্রবেশ করেছিল। ও তাই বটে, শিকলের ঝনঝন আওয়াজ হচ্ছিল, সেটা তোমারই দরজা খোলার শব্দ। তা একটু হতে পারে, শিকল খোলার সময় শব্দ হয়েছিল বটে। আচ্ছা, ওই দীর্ঘ নিঃশ্বাসের যে শব্দটা, মানে এই অন্ধকারের ভিতর একটা অদ্ভুত আর্তস্বর শোনোনি তুমি? হ্যাঁ শুনেছি, কিন্তু সেটা কি তাহলে তোমার ঘর থেকে আসছিল? না, আমার ঘর থেকে ওই শব্দ আসতে যাবে কেন? তাহলে ওই শব্দ কিসের? আতঙ্কিত তারা জিজ্ঞেস করল মাধবকে। কিন্তু মাধব এর কোনো সদুত্তর দিতে পারল না, দেবার সময়ও পেল না সে। আবার অমনি একটা আর্তস্বর ভেসে এলো। তারা সভয়ে চমকে উঠে বলল, ওই যে আবার হচ্ছে। হ্যাঁ, ওই শব্দটার কথাই আমি বলছি, এসো ওই শব্দটা কোথা থেকে আসছে দেখি। তারা বলল, না, আগে তোমার সব ঘটনার কথা বলে নাও, তুমি কেন এসেছো? মাধব স্থির দৃষ্টিতে তার প্রতি তাকালো, তারপর বলল, আমি সবই বলবো তারা, কিন্তু একটা কথা, আমি যা বলবো তা তোমার কাছে হয়তো খুবই অপ্রিয় হবে। বলো, শুনবে? তারার মুখ পাংশু হয়ে গেল। না জানি কোন কথা শুনতে হয় তাকে, তবুও সে জোর দিয়ে বলল, শুনব। মাধব তখন আদ্য পান্ত সমস্ত ঘটনা প্রকাশ করল তারার কাছে। ডাকাতি করার কথা, উইল জাল করার চেষ্টা, তাকে অন্ধকারের ভিতরে আহত করে এই স্থানে বন্দি করে রাখার যাবতীয় ঘটনা বর্ণনা করল মাধব। তারপর সে বলল, আর এর পেছনে যে অদৃশ্য শত্রু কাজ করছে সে হলো তোমারই স্বামী মথুর মোহন। সমস্ত শুনে তারার মাথায় যেন বজ্রপাত হলো, কিন্তু তবুও সে কোনরূপ বিচলিত হলো না। নীরবে সমস্ত দুঃখ বেদনা সহ্য করল সে। তারপর বলল, তা যেন হলো, কিন্তু তোমার কথাও বুঝলাম। ওরা তোমায় আজকে এখানে নিয়ে এসে বন্দি করেছে। তুমি যে রহস্যের উদ্ঘাটন করলে, সে রহস্যের শুরু তাহলে কি আজকেই? কিন্তু আমি যে রহস্যের সন্ধানে এসেছি, সেই রহস্যের প্রথম শুরু আজ থেকে মাত্র 3 দিন আগে। আমার মনে হয়
থেকে থেকে ওই যে একটা গোঙানি শব্দ কানে বাজছে, ওই শব্দটা কিসের, কোথা থেকে আসছে জানতে পারলেই তুমি তোমার রহস্যের অনেকটা সুরাহা করতে পারবে। কোথা থেকে ওই শব্দটা আসছে সে বিষয়ে তুমি কি কিছু অনুমান করতে পেরেছ? না, দস্যু দলের সর্দার অনেক চেষ্টা করেছে, পারেনি। কিন্তু একটা জায়গা আছে, সেটা বোধহয় তোমাদের সকলেরই নজর এড়িয়ে গেছে। কোথায়? এসো আমার সাথে। তার আর পিছন পিছন মাধব আবার সেই গুদাম ঘরে এসে ঢুকল। সেই ঘরের একটা দেওয়ালে অতি ছোট্ট একটি দরজা, ভিতরে প্রবেশ করলে সকলেরই নজর এড়িয়ে যায়। মাধব সেই দরজার নিকট প্রবেশ করতেই সেই আর্তনাদ কানে এলো, আর মুহূর্ত মাত্র দেরি অসহ্য হলো মাধবের। তারার হাত থেকে চাবির গোছাটা নিয়ে সে পাগলের মতো তালা খোলার চেষ্টা করলো। একটা চাবি তালার ভিতর ঢুকিয়ে বারবার ব্যর্থ চেষ্টা করতে লাগলো মাধব। অবশেষে একটি তালার রন্ধ্রে প্রবেশ করতেই তালাটা সেই মুহূর্তে খুলে গেল। সাথে সাথে ভিতরে প্রবেশ করলো তারা। ঘরের ভিতর প্রবেশ করেই দেখতে পেল ওরা একটা অপরিসর সিঁড়ি ধাপে ধাপে উপর দিকে উঠে গেছে ক্রমশ। সেই সিঁড়ি বেয়ে উঠে পড়ল ওরা। ঠিক দোতলা আর একতলার মাঝখানে অতি ক্ষুদ্র আর অপরিসর একটি দরজা দেখতে পেল মাধব। চাবি দিয়ে আবার সেই দরজার তালা খুলে ফেলে ঘরের ভিতর প্রবেশ করল মাধব আর তারা। লণ্ঠনের আলোয় যে দৃশ্য তারা দেখতে পেল, উভয়েরই তাতে সর্বশরীর বিস্ময়ের শিহরণে রোমাঞ্চিত হয়ে উঠল। ওরা দেখতে পেল মেহগিনি কাঠের খাটের উপর শায়িত অতি জীর্ণ এক নারী মূর্তি। অনাহারে, লাঞ্ছনায় ও যন্ত্রণায় চেহারা তার পাংশু হয়ে উঠেছে, তবু একটা অপূর্ব জ্যোতি তার সর্বাঙ্গে যেন বিচ্ছুরিত হচ্ছে চারিদিকে। সে জ্যোতি হল ওই স্নেহময়ী নারী মূর্তির অফুরন্ত রূপরাশির দীপ্তি। মাধব আর তারা দ্রুত এগিয়ে যায় ওইদিকে। চোখের এক পলক দেখেই চিনতে পারল যে সে আর কেউ নয়, মাতঙ্গিনী। 14। উভয়েই ধরাধরি করে মাতঙ্গিনীকে বাইরে আনল। মাতঙ্গিনী সেই পরিত্যক্ত চোরা কুটুরির বন্ধ হাওয়ায় প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। তারা আর মাধবের আন্তরিক প্রচেষ্টায় আর বাইরের উন্মুক্ত খোলা বাতাসে অল্প সময়ের মধ্যেই অনেকটা সুস্থ হয়ে উঠল সে। বাড়ির অন্দরমহল থেকে তারা একটু খাবারও সংগ্রহ করে আনলো। সেটুকু খেয়ে অনেকটা বল লাভ করল মাতঙ্গিনী। কিঞ্চিত সুস্থ হবার পর সে বলতে শুরু করলো তার এই গুদাম ঘরে নির্মমভাবে বন্দী হবার ইতিহাস, মথুরের জঘন্য পাপকলুষ লালসা ও কামনার এক অবর্ণনীয় দুঃখের কাহিনী। সেই বাড়ি থেকে পালিয়ে মথুর ঘোষের গৃহে আশ্রয় নেবার পর স্বয়ং রাজমোহন এসে মাতঙ্গিনীকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানালো। রাজমোহনের কাছে মাতঙ্গিনীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেবার অঙ্গীকার করে অন্দরমহলে চলে এলো মথুর। সুখীর মার সাথে গোপনে কি যেন পরামর্শ করে আবার নিজের কাজে বাইরে চলে এলো মথুর। সুখীর মা বড়বাবুর নির্দেশ মতোই মাতঙ্গিনীকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। পথ হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো, এরপর তুমি আবার ঘরে ফিরছো বাছা? ঘরে ফিরতে ভালো লাগছে? একটুও মন চাইছে না সুখীর মা। তবে যাচ্ছ যে? না গিয়ে আর উপায় কি আছে বলো? কোথাও যে গিয়ে আশ্রয় নেব সে জায়গা আমার নেই সুখীর মা। সুখীর মা বলল, কেন, নিজের ছোট বোন থাকতে তোমার আবার আশ্রয়ের অভাব? বোনের বাড়ি যেতে আমার বারণ আছে, সে কথা তো আগেই বলেছি সুখীর মা। তবে তুমি এখান থেকে তোমার বাপের বাড়ি চলে যাও। বাপের বাড়ি? যেন আকাশ থেকে পড়ল মাতঙ্গিনী। বলল, সে তো অনেক দূরের পথ, যেতে যে অনেক পয়সা লাগবে। অত পয়সা আমার কাছে তো নেই সুখীর মা।
শুধু পয়সা নেই বলে যেতে পারছো না? ও মা, এ আবার কেমন তর কথা? আচ্ছা, আমি যদি বড় গিন্নিকে বলে পয়সা চেয়ে এনে তোমায় বাপের বাড়ি পৌঁছে দিই, তাহলে তুমি যাবে? মাতঙ্গিনী আগ্রহের সাথে বলল, হ্যাঁ। তবে যাব বড় গিন্নির কাছে? তাই বরঞ্চ যাও, কিন্তু তোমাকে আমি এ অবস্থায় রেখে যাব না। আগলে রেখে যাব। আমার ফিরতে হয়তো আধ ঘন্টা দেরিও হতে পারে। তোমার যা মন মাতানো রূপ, কেউ দেখে ফেললেই গোলমাল হয়ে যাবে। না না, তুমি কিছু ভেবো না, আমায় কেউ দেখতে পাবে না। এই তো আমি এই গাছটার আড়ালে লুকিয়ে রইলাম। পাগল, গাছের আড়ালে এভাবে নিজেকে লুকোলেই বুঝি তুমি সব কিছুর আড়ালে চলে যাবে ভাবছ? না, বরঞ্চ তুমি এসো আমার পিছন পিছন। তোমাকে আমি ভালো জায়গায় লুকিয়ে রেখে যাই। গুদাম মহলে এসে মাতঙ্গিনীকে একটা চোরা কুঠরিতে ঢোকালো সুখীর মা। ঘরের মধ্যে প্রবেশ করা মাত্র একটা শীতল জলস্রোত যেন বুকের ভিতর দিয়ে হু হু করে বয়ে গেল মাতঙ্গিনীর। পিছন ফিরে সুখীর মার দিকে চাইতেই আতঙ্কে ভয়ে আর্তনাদ করে উঠল মাতঙ্গিনী। দেখল সুখীর মা তাকে ফেলে ঘর থেকে বাইরে বের হয়ে গেল, আর সঙ্গে সঙ্গে ছোট কুঠরিটার দরজাও বন্ধ হয়ে গেল। মাতঙ্গিনীকে এভাবে বন্দি করার পিছনে মথুরের একটা লোলুপ উদ্দেশ্য ছিল। সেই ঘৃণ্য উদ্দেশ্য চরিতার্থ করবার প্রয়োজনেই সন্ধ্যার সময় মাতঙ্গিনীর সাথে সাক্ষাৎ করতে এলো মথুর। একটা হিংস্র সর্পিনীর মতো ফনা তুলে যেন মথুরের শক্তিকে চ্যালেঞ্জ করেছিল সে। রুদ্ধ অপমানে আর আক্রোশে যেন আরও শক্তিশালী হয়েছিল মথুরের পাশবিক ইচ্ছা। সে বলেছিল, বেশ, তুমি তোমার সতীত্বের বড়াই নিয়ে কতদিন এ পৃথিবীতে বেঁচে থাকতে পারো আমি দেখব। আজ থেকে তোমার আহারও বন্ধ। সেদিন থেকে মাতঙ্গিনীর উপবাস শুরু হয়ে গেল। সে মথুরের উপপত্নী হবার প্রস্তাবে কোনো মতেই রাজি হয়নি। মথুরও নিজের কথার এতটুকু নড়চড় করেনি। সেই রাত্রেই মাধব ঘোষ নিজের বাড়িতে ফিরে গিয়েছিল, কিন্তু মাতঙ্গিনী যায়নি। ঠিক হয়েছিল এই দুর্বল শরীর নিয়ে এত রাত্রে দূরে যাবার প্রয়োজন নেই। আজকের রাতটুকু কোনো মতে তারার গৃহেই কাটিয়ে দেবে সে। তারপর ভোর হবার সঙ্গে সঙ্গে করুণার সাথে মাধবের বাড়িতে চলে আসবে। পরদিন মাধবের গৃহে দুই বোন আবার একসাথে মিলল। মাতঙ্গিনীকে বুকে জড়িয়ে ধরল হেমাঙ্গিনী। তারপর দুজনের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আবেগরুদ্ধ কণ্ঠে হেমাঙ্গিনী বলল, তোমাকে আর এ অবস্থায় কখনো ছাড়ব না দিদি। তুমি আর কোথাও যেতে পারবে না। তুমি চিরকাল আমাদের এখানে থাকবে। স্থির দৃষ্টিতে মাতঙ্গিনী হেমাঙ্গিনীর মুখের পানে তাকালো। তারপর বলল, না বোন, দুঃখ যে আমার চিরদিনের সাথী। আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে দিদি? বাবার কাছে। 15। সেদিন ঘন কৃষ্ণ মেঘে দিগ দিগন্ত আচ্ছন্ন হয়ে গেছে। তার উপর মুষলধারে বৃষ্টি পড়ছিল, সেই সঙ্গে মুহুর্মুহু বজ্রপাত। মথুর তার ঘরে বসে আকাশ কুসুম ভাবছে, আর কৃতকর্মের অনুশোচনায় দগ্ধ হচ্ছিল নিজের বুক। ঠিক এমনই সময় হঠাৎ দূরে শঙ্খধ্বনির মতো একটা শব্দ শুনতে পেল। বুঝতে পারল মথুর, এ হলো সর্দারের সংকেত ধ্বনি। সর্দার তাকে ডাকছে। একবার ভাবল, না, আর যাবে না ওদের কাছে। কিন্তু সেই শঙ্খধ্বনি অবিরাম হতে থাকায় আর নিশ্চুপ হয়ে বসে থাকতে পারল না মথুর। সে সেই ঝড় উপেক্ষা করেই বাইরে বেরিয়ে এসে একটা বটগাছের তলায় দাঁড়ালো। কিছুক্ষণ পরেই সেখানে এসে দাঁড়ালো দস্যু সর্দার। তাকে দেখেই মথুর বলল, আর কেন ভাই, অনেক তো করেছি, এইবার আমায় মুক্তি দাও। তোমাদের সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাই না। তোমরা বিশ্বাসঘাতকতা করেছ। বিশ্বাসঘাতকতা? এসব কি কথা বলছো কর্তাবাবু?
বিশ্বাসঘাতকতা কে করলো? তুমি বিশ্বাস করো, আমরা ইচ্ছে করে এসব কাজ করিনি, অসাবধানতার জন্যই ঘটে গেছে ব্যাপারটা। যাক, বেশ হয়েছে। আবার আমায় জ্বালাতন করতে এলে কেন? সে তোমার ভালোর জন্য কর্তা, নিমক তোমার অনেক খেয়েছি, তাই তোমার এমন বিপদে একটু সাবধান করতে এলাম। মথুর বলল, নতুন করে আবার কি বিপদ সর্দার? আমার একনিষ্ঠ অনুচর ভিখুকে স্মরণ আছে কর্তাবাবু? হ্যাঁ, খুব মনে আছে। কিন্তু কেন, কি হয়েছে তার সর্দার? পুলিশের হাতে ধরা পড়েছে। তাই নাকি? সর্বনাশ! তারপর? তারপর আরও খবর, আরও মর্মান্তিক। পুলিশের বড় কর্তার কাছে তোমার আমার সব কথা ফাঁস করে দিয়েছে ভিখু। কথাটা শোনা মাত্র মথুরের মুখ পাণ্ডু বর্ণ ধারণ করল। সে রীতিমতো ভয়ে জিজ্ঞেস করল, আমি এখন কি করব সর্দার? কি আবার করবে? প্রাণ নিয়ে এবার পালাও। আমার তো আর একটুও এই গ্রামে বাস করতে মন চাইছে না। তোমাকে আমি তাই পূর্বেই সাবধান করে দিলাম বাবু। কথাটা বলেই ঊর্ধ্বশ্বাসে ছুটে অরণ্যের গহন পথে চোখের পলকে অদৃশ্য হয়ে গেল দস্যু সর্দার। মথুর গৃহে ফিরে এসে ভাবতে লাগলো, কিন্তু ভেবে ভেবে সে কোনো কিছুই কুলকিনারা দেখতে পেল না। নিরুপায় হয়ে একটা উপায় খুঁজে বার করলো সে। ঠিক করলো পুলিশের লোককে টাকা দিয়ে বশ করবে মথুর। নিজের এই সমূহ বিপদ থেকে পরিত্রাণের উপায় এছাড়া আর ভিন্ন কিছু নেই। কিন্তু অসুবিধাও আছে। সেটা হলো জেলা ম্যাজিস্ট্রেট একজন আইরিশম্যান। তার সকল কাজেই দারুণ উৎসাহ। মথুরের এ ঘটনাটিতে যদি সেই ভদ্রলোক না গলান, তাহলে বিপদ কাটিয়ে ওঠা মথুরের পক্ষে এক দারুণ মুশকিলের ব্যাপার হবে। ঠিক এমনি সময় হঠাৎ একটা লোক উদ্ভ্রান্তের মতো মথুরের ঘরে এসে ঢুকল, সর্বাঙ্গে বৃষ্টির জলে আর কাদায় মাখামাখি। মথুরের কাছে এসেই সে বললে, বাবু, শিগগিরই পালান এখান থেকে। ম্যাজিস্ট্রেট সাহেব স্বয়ং আসছেন এই গ্রামে। কি ব্যাপার বলতো? লোকটি মথুরেরই একজন বিশ্বস্ত কর্মচারী। জেলা আদালতে সে মথুরের পক্ষে কাজ করে থাকে। সে বলল, ভিখু নামে একজন ডাকাত নাকি ম্যাজিস্ট্রেটের কাছে সব কিছু স্বীকার করেছে। আজ পর্যন্ত যেসব ডাকাতি আর রাহাজানি করেছে তার পিছনে নাকি আপনার পূর্ণ নির্দেশ ছিল। এই খবর পাওয়া মাত্রই আমি দ্রুত আপনার গৃহে এসেছি এই খবর দিতে। লোকটা এক নিঃশ্বাসে সমস্ত কথাগুলো বলে আবার জিজ্ঞেস করল, সে কি, আপনি পালাবেন না হুজুর? হ্যাঁ, পালাবো। তুই যা এখান থেকে। লোকটা চলে গেল। পরদিন সকালেই স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব দলবল নিয়ে মথুরের গৃহে শুভ পদার্পণ করলেন। কিন্তু তার অভ্যর্থনা করবার জন্য মথুরকে সে সময় কোথাও খুঁজে পাওয়া গেল না। অবশেষে অনেক অনুসন্ধানের পর সেই গুদামঘরের একটি ক্ষুদ্র কুঠরিতে, যেখানে মাতঙ্গিনী ও অন্যান্যরা বন্দী ছিল, সেইখানেই দেখতে পাওয়া গেল মথুরকে। কিন্তু যা পাওয়া গেল তা মথুরের প্রাণহীন দেহটি। ফাঁসিতে আত্মহত্যা করেছে মথুর। সর্দার কোথায় পালিয়েছে তার হদিশ কেউ পেল না। ওদিকে ভিখুর নির্ভীক জবানবন্দিতে আরেকটি ব্যক্তি একান্তভাবে জড়িয়ে পড়ল। সে ব্যক্তি রাজমোহন। রাজমোহন ও ভিখু নিজেদের দোষ অকপটে স্বীকার করায় শাস্তির ভার একটু লঘুই হলো। উভয়কেই দ্বীপান্তরে চালান দেওয়া হলো। চির অভাগী মাতঙ্গিনী তার বাবার কাছেই ফিরে গিয়ে আশ্রয় নিয়েছিল। যে কটা দিন বেঁচে ছিল একটু শান্তিতেই ছিল, কিন্তু সে শান্তিও বেশি দিনের নয়। অতি অল্প কিছুদিন পরেই ইহলোকের যাবতীয় খেলা চুকিয়ে সে পরলোকের পথে যাত্রা করল। এখানেই সমাপ্ত হল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাজমোহনের বউ। ধন্যবাদ।